আচ্ছা মেয়েরা, আজকে আবার আমাদের একবার কুইজ থাকছে। আজকের কুইজের টপিক হচ্ছে কনসাসনেস। ঠিক আছে, তো এই যে কনসাসনেসের যে চ্যাপ্টার যা তোরা পড়েছিস, সেইখান থেকেই আজকে আমি কিছু প্রশ্ন করব। আর টিম এ আর টিম বি তে দুই দলকে আমি ভাগ করে দিয়েছি। আমি আরো একবার নামগুলো বলছি। টিম এ তে রয়েছে সায়নী, তানিয়া, রাজিনা আর মোকারিমা। আর টিম বি তে রয়েছে মোহিনী, মধুশ্রী, সোনিয়া আর লিলুফা। আর ওই নিয়ম তো একই নিয়ম আছে, যদি মানে কোনো টিম উত্তর দিতে না পারে তাহলে সে পরের টিমের কাছে প্রশ্নটা পাস করে দেবে। ঠিক আছে, তাহলে টিম এ কে দিয়ে শুরু করছি। টিম এ, সায়নীদের টিম। তোরা আমাকে বল, স্বপ্নের ব্যক্ত আর অব্যক্ত রূপ বলতে কি বুঝেছিস? টিম এ আমাকে বল, স্বপ্নের ব্যক্ত আর অব্যক্ত রূপ বলতে কি বুঝেছিস? বলছি না, হ্যাঁ, আমরা যে স্বপ্নটাকে দেখি সেই স্বপ্নটাই হচ্ছে ব্যক্তরূপ। আর ওই ব্যক্তরূপকে যখন আমরা অন্যের কাছে বিশ্লেষণ করি তখনই ওটা হয়ে যায় অব্যক্ত রূপ। অন্যের কাছে বিশ্লেষণ করি? না না, মানে ব্যক্তরূপটাকে যখন বিশ্লেষণ করি। একটু উদাহরণ দিয়ে বল দেখি। ম্যাম, স্বপ্নটাকে আমরা যেরূপ দেখছি সেটা হচ্ছে ব্যক্তরূপ। আর যখন আমরা ওটাকে ব্যক্ত করছি, যেন রাজা রানী দেখলে যেমন বাবা মা বোঝায় এইভাবে ব্যক্ত করছি, বা কীট পতঙ্গ হিসাবে ছোট বাচ্চাদের, সেটা হচ্ছে অব্যক্ত রূপ। ঠিক আছে, মানে একটা জিনিস বুঝতে পারছি যে তোরা হয়তো বুঝেছিস, কিন্তু খুব একটা সবসময় না কনসেপ্ট গুলো খুব একটা ক্লিয়ার থাকে না। মোটামুটি মোটামুটি ক্লিয়ার আছে, মোটামুটি ক্লিয়ার আছে। তোরা পারবি? হ্যাঁ পারবি? পারবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাও ওদের টিমে তোর তানিয়াও আছে, রাজিনাও আছে। তোরা পারবি? রাজিনা, তানিয়া। ম্যাম কোশ্চেনটা আবার একবার ম্যাম বলুন। বললাম স্বপ্নের ব্যক্ত এবং অব্যক্ত রূপ বলতে কি বুঝেছিস? ম্যাম প্রচন্ড কথা কেটে কেটে যাচ্ছে, আমার সে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, তোর তো শুনতেই এমনিতে পাচ্ছি নেটওয়ার্ক না প্রবলেম ভালো করে। থাকেও একটা, সে তো থাকেই, বুঝতে পারছি। আজকে সকাল থেকে হচ্ছে, সুমা ম্যামের ক্লাসে অডিওই অন করতে পারিনি আজকে, আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে আজকে। বুঝতে পারছি। কিন্তু তুই কি আমার কথাটা শুনতে পেয়েছিস? ব্যক্ত আর অব্যক্ত রূপ বলতে কি বুঝেছিস? ম্যাম, যে স্বপ্নটা আমরা দেখি সেটা ব্যক্ত, আর সেই আচ্ছা, স্বপ্নটা অন্যের কাছে যখন বিশ্লেষণ করে বলি সেটা হচ্ছে তখন তার অব্যক্ত রূপ। মানে ঠিক তা নয় রে। ম্যাম আমি বলি। এই কথাটাই না বলুন ম্যাম। সায়নী বলল, মুকারিমাও আমি বলি। মানে খুব কাছাকাছি গিয়ে একটা উদাহরণ দিয়ে বলল, কিন্তু মানে আমি আরেকটু জিনিসটাকে ক্লিয়ার করে বলতে চাইছি। ঠিক আছে, তোরা একদম নাম্বার ম্যাম পাবি না তা না, তোরা নাম্বার পাবি। তোদের আমি 2 দেব না, 1.5 দিলাম। ঠিক আছে, একদম নাম্বার দেব না তা না, আমি দিলাম 1.5 দিলাম, পুরোপুরি 2 দিলাম না। আচ্ছা, আমি বি টিমের কাছে একটু শুনে নি, কিন্তু যেহেতু এটা এ টিম পেরেছে, আমি কিন্তু বি টিমকে আর এর জন্য কোনো এক্সট্রা নাম্বার দেবো না। মধুশ্রী, তুই বলতে পারিস, অসুবিধা নেই, আমি তারপরে বুঝিয়ে বলে দেবো যদি না পারিস। বল মধুশ্রী, বল। ওটা হচ্ছে আমরা স্বপ্নে যা দেখি, ছদ্মবেশে যা আসে, সে বাহ্যিক রূপটা হচ্ছে স্বপ্নের ব্যক্ত রূপ। আর স্বপ্নের যে আসল রূপটা মানে অন্তর্নিহিত দিকটাই হচ্ছে অব্যক্ত রূপ। ভেরি গুড, খুব ভালো কথা। থ্যাংক ইউ ম্যাম। ছদ্মবেশে স্বপ্নটাই হচ্ছে স্বপ্নের ব্যক্ত রূপ, স্বপ্নের প্রকৃত অর্থটা হচ্ছে স্বপ্নের অব্যক্ত রূপ। অন্যের কাছে আমি তো হাজার রকম ভাবে বিশ্লেষণ করতে পারি, আমার স্বপ্ন তো আমি বিশ্লেষণ করে দিতেই পারি অন্যের কাছে। আমার স্বপ্নের অর্থ কি আমি আসলে বুঝি? আমি তো বিশ্লেষণ করে দিতেই পারি, কিন্তু স্বপ্নের অন্তর্নিহিত অর্থটা তো
মানে আমি তো একজন সাধারণ মানুষ, আমার পক্ষে কি স্বপ্নের অন্তর্নিহিত অর্থ সবসময় বোঝা সম্ভব? সবসময় কেন, কোনো সময় কি বোঝা সম্ভব? সেটা কারা বুঝতে পারেন? সেটা বুঝতে পারেন একমাত্র সাইকোলজিস্টরা, তাই না? যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তারাই সেই স্বপ্নকে বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থটাকে আমাদের কাছে বলতে পারবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যখন স্বপ্ন দেখি তখন সেই স্বপ্নটা একটা ছদ্মবেশে আমাদের কাছে আসে। তোরা একদিক থেকে ঠিকই বলেছিস যে ম্যাম, যে স্বপ্ন আমরা দেখছি একদম ঠিক, স্বপ্ন আমরা যেটা দেখছি সেটাই হচ্ছে স্বপ্নের ব্যক্তরূপ, মানে ওটা ছদ্মবেশ, ওটাই ব্যক্তরূপ। তোরা কি বলছিস বলতে, তোরা তারপরে বলছিস যে স্বপ্নটাকে যখন আমরা অন্যের কাছে বিশ্লেষণ করি তখন সেটা ব্যক্তরূপ। না না, অন্যের কাছে তো আমি হাজার ভাবে আমার স্বপ্নকে বিশ্লেষণ করতে পারি। ধর আমি একটা স্বপ্ন দেখলাম, কি দেখলাম, ধর আমি স্বপ্ন দেখলাম যে আমি ক্লাসে মেয়েদেরকে খুব বকাবকি করছি, কারণ মেয়েরা কিছু বুঝে আজকাল পড়াশোনা করে না, খালি অন্ধের মতো মুখস্থ করে। ঠিক আছে, আমি এটা মনে করেছি। আমি কিন্তু জানি যে মেয়েদের যথেষ্ট বুদ্ধি আছে, তারা বুঝতে চাইলেই বুঝে পড়তে পারে, আসলে তারা অতটা চায় না বলেই তারা হয়তো একটু তাড়াতাড়ি করে একটু মুখস্থ করে নিতে চায়। তো ধরা যাক আমি খুব বকাবকি করছি, এটা আমি স্বপ্নে দেখলাম। হ্যাঁ, এছাড়া স্বপ্নে আমি আরো আমি দেখলাম যে হয়তো আমি দেখলাম যে মানে আমি প্রচন্ড বকলাম, হ্যাঁ, প্রচন্ড মেয়েদের ওপর চেঁচামেচি করলাম, এবং মানে তারপরে আমার ঘুমটা ভেঙে গেল। তো এবারে আমি স্বপ্নটাকে অন্যের কাছে বিশ্লেষণ করব, তোরা তাই বললি যে স্বপ্নটাকে অন্যের কাছে বিশ্লেষণ করব, সেটাই তাহলে ব্যক্তরূপ। এবার আমি স্বপ্নটাকে কিভাবে বিশ্লেষণ করব? তাহলে এভাবেই বিশ্লেষণ করব যে যদি কাউকে বলতে হয়, বাড়িতে কাউকে যদি বলতে হয়, তাহলে তাকে বলবো যে দেখো আমি এরকম একটা স্বপ্ন দেখলাম যে আমি মেয়েদের ওপর না ভীষণ চেঁচামেচি করছি, আমি অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাসে মেয়েদের উপর প্রচন্ড চেঁচামেচি করছি, কিন্তু আমার তাতে এখন খুব দুঃখ হচ্ছে না, আমার ভালোই লাগছে যে চেঁচামেচি করে আমার মনে বেশ তৃপ্তি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি যে আমি মানে মেয়েদের ওপর খুব চেঁচামেচি করছি, এরকম আমি একটা স্বপ্ন দেখলাম। তাহলে এটাই তো আমি বিশ্লেষণ করলাম, এর বাইরে তো আর আমার কিছু বিশ্লেষণ করার নেই, তাই না? তো সুতরাং স্বপ্নটাকে আমি কি করে বিশ্লেষণ করব? স্বপ্নের অন্তর্নিহিত প্রকৃত অর্থটাই হচ্ছে স্বপ্নের অব্যক্ত রূপ, সেইটা আমার পক্ষে জানা সম্ভব নয়। সেটা আসলে যেহেতু স্বপ্নটা আমার কাছে ছদ্মবেশে আসছে, ফ্রয়েড সেই অন্তর্নিহিত রূপটার, যেটা মোকারিমা বলল ছদ্মবেশে যে আসছে আমার কাছে স্বপ্নটা, সেই ফ্রয়েড সেই মানে ছদ্মবেশগুলোর কয়েকটা ছদ্মবেশগুলোর যে জিনিসগুলোকে ইন্ডিকেট করে, যে জিনিসগুলোকে বোঝায়, তার কয়েকটা তিনি উদাহরণ দিয়েছিলেন, কিছু উদাহরণ দিয়েছিলেন। ফ্রয়েড তো আর সব দিয়ে যাননি, ফ্রয়েড কিছু বলেছেন উদাহরণ। যেমন ধরা যাক যে রাজা রানী, স্বপ্নে আমি রাজা রানী দেখা মানে কি আমার বাবা মার প্রতীক, সেটা মানে আমি হয়তো বাবা মাকেই দেখতে চাইছি, মানে স্বপ্নে দেখছি আর কি। তো সেটা না দেখে বাবা মার জায়গায় আমি রাজা রানী দেখলাম। হ্যাঁ, বা হয়তো আমি ছোট ছোট পশু পাখির স্বপ্ন দেখলাম, আসলে সেগুলো ইন্ডিকেট করে ছোট ছোট ভাই বোনকে। এই ধরনের কিছু ইন্ডিকেশন ফ্রয়েড আমাদেরকে, কিছু ইন্ডিকেশন ফ্রয়েড আমাদেরকে যা যা বলেছেন, কিছু কিছু তার আমরা কিছু কিছু জানি, ফ্রয়েড যেটুকু আমাদের বলেছে। কিন্তু স্বপ্নের অন্তর্নিহিত অর্থ কি সত্যি আমাদের পক্ষে বিশ্লেষণ করে অন্যকে বলা সম্ভব? কখনোই বলা সম্ভব? কি করে বলবো বল না, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো যা দেখেছি তাই অন্যকে স্বপ্নে বলবো। ধর আমি স্বপ্নে দেখলাম কেউ একজন মারা গেছে, খুব কাছের কেউ একজন, আমি তো ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো কান্না পেয়ে যাবে যে দেখো একজন মারা গেছে, সেই স্বপ্ন আমি দেখলাম, তাই বলবো তো আমরা, তাই না? কিন্তু তার অন্তর্নিহিত যে অর্থটা, সেটা কি সত্যি আমার পক্ষে মানে জানা সম্ভব? আমার পক্ষে কি স্বপ্ন বিশ্লেষণ করা এতটাই সম্ভব? আমি কি এতটাই মানে 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 কি বলবো, মন বিশ্লেষণের পারদর্শী হয়ে উঠেছি যে আমি স্বপ্ন বিশ্লেষণ করে ফেলতে পারবো? এতটাই কি সোজা? সবকিছুর পেছনে তো একটা লজিক থাকে, আমার পক্ষে কি এতটাই লজিক্যাল ব্যাপারগুলো কি বুঝে নেওয়া সম্ভব? সম্ভব নয়। আমি তো অন্যের কাছে স্বপ্ন কিভাবে ব্যক্ত করব? যা দেখেছি সেটাই ব্যক্ত করব, তাই না? ওই ছদ্মবেশটাকে খুলে খুলে বোঝা আমার পক্ষে সম্ভব নয়, মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ কি করবে? যা স্বপ্নে সে দেখছে সেটাই সে অন্যের কাছে ব্যক্ত করবে। ঠিক আছে, তবুও তোরা মানে যথেষ্ট চেষ্টা করেছিস, যেমন মোকারিমা, সায়নী তানি একই রকম বললো, কিন্তু মোকারিমা একটু ওই ছদ্মবেশগুলোর কথা একটু বললো, মধুশ্রী ওই জায়গাটা একদম মানে জাস্ট ঠিক টু দা পয়েন্টই অ্যান্সারটা দিল যে ম্যাম ওই মানে আমরা স্বপ্নের ছদ্মবেশটা দেখি, আর স্বপ্নের ওই ছদ্মবেশটাকে মানে ছদ্মবেশটাকে বিশ্লেষণ করলেই স্বপ্নের আসল অর্থ জানা যায়, কিন্তু ছদ্মবেশটার আসল অর্থ মানে বিশ্লেষণটা আমি অন্যের কাছে করলে সেই বিশ্লেষণেই স্বপ্নের আসল অর্থ আমি জানতে পারছি না।
আমি অন্যের কাছে বিশ্লেষণ করেই যদি আমি স্বপ্নের আসল অর্থ জানতে পারতাম, তাহলে আমরা সবসময় আমাদের স্বপ্নগুলোর আসল অর্থ জেনে ফেলতে পারতাম, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, ফলে আমি অন্যের কাছে বিশ্লেষণ করে সেটা জানতে পারছি এমন নয়। স্বপ্নকে বিশ্লেষণ করলে স্বপ্নের আসল অর্থ জানা যায়। বিশ্লেষণটা কে করবেন? সাইকিয়াট্রিস্টরা করতে পারেন একমাত্র। সাইকোলজিস্ট যারা এই নিয়ে গবেষণা করছেন, তারা মানে যারা স্বপ্নতত্ত্বের উপর গবেষণা করছেন, তারা এই বিষয়ে এই স্বপ্নকে বিশ্লেষণ করতেই পারেন, এবং তখন তার অন্তর্নিহিত অর্থটাকে জানা যেতে পারে। তা না হলে অন্তর্নিহিত অর্থ কিভাবে আর জানা যাবে, তাই না? তাই তো সায়নী, তানিয়া, মোকারিমা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক। হ্যাঁ ম্যাম। বাকি মেয়েরা? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে বি টিমের কাছে প্রশ্ন। মধুশ্রী যদিও অ্যান্সারটা ঠিকই দিয়েছিল, কিন্তু আমি যেহেতু ওরা পেরেছে সেই জন্য আমি এটার জন্য ওকে নাম্বার দিলাম না, কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, তাহলে বি টিমের কাছে আমার প্রশ্ন, শিশুদের স্বপ্ন আর প্রাপ্তবয়স্কদের স্বপ্নের মধ্যে পার্থক্যটা কোথায়? শিশুদের স্বপ্নটা হচ্ছে তারা প্রত্যক্ষভাবে তাদের স্বপ্নে ইচ্ছাটা পূরণ করে, কারণ তাদের মধ্যে কোনো পাপবোধ থাকে না, তাই নির্জ্ঞানের মনে সৃষ্টি হয় না। কিন্তু বয়স্কদের তখন নির্জ্ঞান স্তরে সৃষ্টি হয়ে যায়, আর তাদের মধ্যে পাপবোধটা তখন আসে। তো তার জন্য আর কি তাদের ইচ্ছাগুলো ছদ্মবেশে আর কি পূরণ করা হয়। তো এটাই হচ্ছে ওদের বয়স্ক আর শিশুদের স্বপ্নের মধ্যে ফারাক। হ্যাঁ, বয়স্ক মানে এখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, মানে বড়দের স্বপ্নের কথা বলছি। আর শিশু হ্যাঁ, বলতে আমি এখানে একেবারেই শিশুদের কথা বলছি, মানে ধরা যাক হয়তো 4-5 বছরের শিশু, 5-6 বছরের ওদের তো শিশু, সেরকম কোনো বড় যে অভিজ্ঞতা 7 হয়নি। বছরের শিশু। হ্যাঁ, হ্যাঁ। তারা যে স্বপ্ন দেখে নর্মালি, সেই স্বপ্ন তারা কিন্তু প্রত্যক্ষভাবেই তাদের ইচ্ছাকে পূরণ করে থাকে। একদম অ্যাবসলিউটলি রাইট বলেছে মধুশ্রী, তারা স্বপ্নে প্রত্যক্ষভাবেই তাদের ইচ্ছাকে পূরণ করে থাকে। কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রেই, এইটাও বলতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের স্বপ্ন হচ্ছে পরোক্ষ ইচ্ছা পূরণ। ইচ্ছা পূরণ তো বটেই, কিন্তু পরোক্ষ ইচ্ছা পূরণ। কেন? কারণ প্রাপ্তবয়স্করা বেশিরভাগ স্বপ্নই কিভাবে দেখে না, ছদ্মবেশে দেখে। ঠিক আছে? আর এক্ষেত্রে সুপার ইগো কাজ করে। হ্যাঁ, সদা জাগ্রত থেকে সুপার ইগো এক্ষেত্রে হ্যাঁ, কাজ করে। ঠিক ঠিক ঠিক। তাহলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সুপার ইগো সদা জাগ্রত থাকে, আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা স্বপ্ন দেখছে সেটা হচ্ছে পরোক্ষভাবেই স্বপ্নকে দেখে থাকে। একদম ঠিক। তাহলে বি টিম পেল 2। আবার এ টিমের কাছে প্রশ্ন, কাকে ঈদের চাপটাও সহ্য করতে হয়, আবার মানে সুপার ইগোর মানে চাপও তাকে সহ্য করতে হয়? কাকে সহ্য করতে হয়? অহংকে। ভেরি গুড। অহংকে বা ইগোকে? ইগোকে। হ্যাঁ। ইগোকে ঈদেরও চাপ সহ্য করতে হয়, অপরদিকে আবার সুপার ইগোরও চাপ থাকে, সুপার ইগোরও চাপ থাকে ইগোর উপর। একদম একদম অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, এ টিম 2-2। বি টিমের কাছে যাচ্ছি। বি টিম আমাকে বল, মনোবিদ ফ্রয়েডের মতে তিনি মনকে কয় ভাগে ভাগ করেছেন? ম্যাম 3 ভাগে। 3 ভাগে? ম্যাম নির্জ্ঞান, হ্যাঁ ম্যাম। ম্যাম ফ্রয়েড তো? হ্যাঁ 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 ম্যাম 3 ভাগে। ম্যাম নির্জ্ঞান স্তর, সজ্ঞান স্তর আর অবচেতন স্তর। না, আসংজ্ঞান। আসংজ্ঞান। মোহিনী আরেকটু রাইটলি বল, একটু ঠিক করে বল। ফ্রয়েড ঠিক ঠিক নির্জ্ঞান স্তর, হ্যাঁ ম্যাম আসংজ্ঞান স্তর আর ওই চেতন স্তর, মানে সংজ্ঞান স্তর।
তাহলে ঠিক কয় ভাগে তিনি ভাগ করেছেন আমাদের মনকে? ম্যাম 3 ভাগে। ঠিক কয় ভাগে? ঠিক কয় ভাগে? ঠিক কয় ভাগে? 2 ভাগে। হ্যাঁ সোনিয়াও কিছু বলছে। হ্যাঁ কিছু বলছিস, বল, জোরে বল, আরেকটু জোরে বল সোনিয়া, আমি শুনতে পাচ্ছি না। 2 ভাগে। 2 ভাগে। আচ্ছা, সোনিয়া বলছে 2 ভাগে। কি কি সোনিয়া? সংজ্ঞান আর নির্জ্ঞান। অ্যাবসলিউটলি রাইট। মোহিনীও ঠিকই বলছিল, কিন্তু মোহিনী শুধু ওই মাঝখানে একটু অবচেতন ইত্যাদি বলে ফেলেছিল, আর আসংজ্ঞানের কথাটা মোহিনী বলছিল। আসংজ্ঞানটা আসলে মানে ফ্রয়েডের মতে আসংজ্ঞানটা আসলে সংজ্ঞান আর নির্জ্ঞান স্তরের মধ্যবর্তী একটা পর্দা, মধ্যবর্তী স্তর। হ্যাঁ একটা পর্দা। হ্যাঁ, একটা স্তর ঠিকই, কিন্তু ওই স্তরটা এতই কি বলবো, এতই ছোট স্তর, মানে ওটা একটা পর্দার মতো। মানে ওটা হচ্ছে যেন মানে সংজ্ঞান আর নির্জ্ঞানের মধ্যবর্তী একটা পর্দার মতো কাজ করছে। ঠিক আছে, মানে ওই স্তরটা দিয়েই যেন সংজ্ঞান স্তর আর নির্জ্ঞান স্তর ভাগ করা রয়েছে। তো সোনিয়া সেই দিক থেকে অ্যাবসলিউটলি ঠিক কথাটাই বললো, যে আসলে মনকে ফ্রয়েড ঠিক 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সংজ্ঞান আর একটা হচ্ছে নির্জ্ঞান। নির্জ্ঞান কত অংশ সংজ্ঞান আর কত অংশ নির্জ্ঞান? 10 ভাগের 1 ভাগ হচ্ছে মধুশ্রী দাঁড়া, লিলুফা বলুক একটু, লিলুফাও আছে তোদের গ্রুপে। কত অংশ সংজ্ঞান, কত অংশ নির্জ্ঞান? লিলুফা, ম্যাম কতটা সংজ্ঞানে আছে আর কতটা নির্জ্ঞানে আছে? একটা পার্সেন্টেজ যদি বলি তাহলে সেটা কতটা হবে? বা মনকে যদি আমি 10 ভাগে ভাগ করি, বাকিরা বলতে পারবে? হ্যাঁ, তোদের টিমে এমন নয় যে বাকিরা কেউ বলতে পারবে না, ওরা বলতে পারবে। আমি ইচ্ছে করেই তোর কাছে একটু জিজ্ঞেস করছি যে মনকে যদি আমি 10 ভাগে ভাগ করি, তাহলে তার কত ভাগ সংজ্ঞান আর তার কত ভাগ নির্জ্ঞান? 1/10 10 হচ্ছে সংজ্ঞান আর 9/10 হচ্ছে নির্জ্ঞান, মানে বাকি অংশটা নির্জ্ঞান। হ্যাঁ, তার মানে কতটা অংশ সংজ্ঞান? 1/10, মানে 10-এর মধ্যে 1। মানে খুব সামান্য অংশ, তাই তো? হ্যাঁ সামান্য। ভেরি গুড, এই তো সুন্দর উত্তর দিচ্ছে। আমি তো ভাবছিলাম তোরা কিছুই পড়াশোনা করিস না, আমি তো এখন দেখছি তোরা পড়ছিস তো। বাহ, ভাল লাগছে আমার দেখে। হ্যাঁ, যারা পরে মানে এই এখন আজকে জয়েন করলি, আমি সত্যি ভাবছিলাম তারা কি জানি জয়েন তো করছে, কিন্তু তারা হয়তো কিছুই পারবে না, কিন্তু এখন দেখছি কিছু হলেও তারা পড়ছে। ভেরি গুড, বি টিমকে আমি 2-এ 2ই দিচ্ছি। হ্যাঁ, পুরোটা কমপ্লিট পেরেছে তারা। আচ্ছা, এবার আমাকে এ টিম বলবে স্বপ্নকৃতির একটা উদাহরণ, না স্বপ্নকৃতির একটা কৃতি, মানে একটা কৌশল বল। স্বপ্নকৃতি মানে তো স্বপ্ন কৌশল আসলে। হ্যাঁ, তো সেই স্বপ্ন কৌশলের একটা কৌশলকে বল উদাহরণ দিয়ে। বলবো? হ্যাঁ বলবি, বল। হচ্ছে প্রতিগ্রহণ। তোদের গ্রুপে এখনো রাজিনা উত্তর দেয়নি, রাজিনার কাছেও যাব। হ্যাঁ বল। স্বপ্ন বলছে প্রতিগ্রহণ। এবার ওখানে হচ্ছে যে প্রতীকগুলি নিয়ে স্বপ্ন আমাদের সামনে আসে তাকে হচ্ছে প্রতিগ্রহণ বলি আমরা। যেমন হচ্ছে রাজা রানীর ছদ্মবেশে আমরা বাবা মাকে দেখি। ফ্রয়েড বলেন যে ছোট ছোট প্রাণী স্বপ্ন দেখলে ওরা হচ্ছে ভাই বোনের প্রতীক। তারপর হচ্ছে ঘর, বাক্স, কৌটো, এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে স্ত্রীর প্রতীক। আর হচ্ছে সাপ, ঘোড়া, তারপর বল্লস, এগুলো হচ্ছে পুংলিঙ্গের প্রতীক। হ্যাঁ, মানে স্ত্রী জননেন্দ্রিয়ের প্রতীক, পুং জননেন্দ্রিয়ের প্রতীক। হ্যাঁ ম্যাম।
আচ্ছা, যাই হোক, ঠিকই আছে। রাজিনা বলতে পারবি? আমি নাম্বার তো দিয়েই দেব, শুধু আমি জিজ্ঞেস করছি তুই কোনো একটা স্বপ্নকৃতি বলতে পারবি? হ্যাঁ ম্যাম, বলবো ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই। সংক্ষেপণ। হ্যাঁ, আর বল। স্বপ্নকৃতির দ্বিতীয় কৌশল হচ্ছে সংক্ষেপণ। প্রতিক্রিয়ার সাহায্য ছাড়া স্বপ্নের অব্যক্ত অংশ নিজেকে এমন সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে, যার ফলে স্বপ্নের অর্থ বোধগম্য হয় না, অর্থ প্রকাশ করা যায় না। আর সংক্ষেপণের উদাহরণ হিসাবে ফ্রয়েড বলেছেন, একটি স্বপ্নে উল্লেখ করেছেন, মানে একটি চিকিৎসক আর একটি সহকর্মীকে দেখলেন, এবং সহকর্মীর এক মুখ দাঁড়িয়ে রেখে একটু জোরে বল বাবা, একটু জোরে বল রাজিনা। ফার্স্ট থেকে বলবো না? না না, তুই এই যে এইটার যে উদাহরণ যেটা দিচ্ছিস এইটা একটু জোরে বল। আচ্ছা, বলছি। ফ্রয়েড তার সহকর্মীকে স্বপ্নে দেখলেন। কিভাবে হ্যাঁ। দেখলেন? কিভাবে দেখলেন? দেখলেন যে তার মুখ ভর্তি পুরো দাড়ি। আচ্ছা, কি বলবো, তার মুখ ভর্তি দাড়ি দেখে চিকিৎসক অবাক হলেন। প্রকৃতপক্ষে সহকর্মীটির দাড়ি রাখে না, এরকম দাড়ি যদি রাখেন, তাহলে তিনি হলেন ফ্রয়েডের কাকা। ঠিক। এবং ফ্রয়েডের এই কাকাকে সকলে নির্বোধ মনে করতেন, এবং কাজে স্বপ্নে সহকর্মীকে নিজের কাকার সাথে এক করে দেখার মূলে রয়েছে সহকর্মী চিকিৎসকটির বুদ্ধির উপর ফ্রয়েডের অনাস্থা আর কি। অনাস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে 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 সহকর্মীটিকে তিনি দেখলেন এক মুখ দাড়ি নিয়ে, অথচ সহকর্মীটির বাস্তবে কোনো দাড়ি গোঁফ ছিল না, হ্যাঁ, সহকর্মীর মুখে কোনো দাড়ি ছিল না, কিন্তু ফ্রয়েড স্বপ্নে সহকর্মীটির এক মুখ দাড়ি নিয়ে স্বপ্নে তাকে দেখলেন। এবার ওই এক মুখ দাড়ি ছিল, ওই রকম দাড়ি যেরকম দাড়ি তার সহকর্মীর মুখে তিনি দেখেছেন, ওই রকম দাড়ি ছিল ফ্রয়েডের এক কাকা। তুই ঠিকই বলেছিস। সেই কাকাকে লোকে নির্বোধ বলতো। নির্বোধ অর্থে কি বলবো, তার কোনো বোধ নেই। হ্যাঁ, বোধ নেই, বুদ্ধি নেই আর কি, বোকা আর কি। হ্যাঁ, বোকা মনে করতো লোকে। ঠিক আছে, তো ফ্রয়েড যে স্বপ্নে তার সহকর্মীর মুখে ওই রকম দাড়ি দেখলেন, তার আসল অর্থ, ফ্রয়েড তো একজন এত বড় সাইকিয়াট্রিস্ট, তিনি নিজেই তার আসল অর্থ বিশ্লেষণ করেছেন, যেটা আমাদের পক্ষে, যেটা একটু আগেই সায়নী তানিয়াদের আমি বললাম যে ফ্রয়েড সেটা করতে পারেন। হ্যাঁ, ফ্রয়েড সেই অন্তর্নিহিত অর্থকে তিনি বিশ্লেষণ করতেই পারেন, কারণ তিনি ফ্রয়েড। হ্যাঁ, কিন্তু আমরা তো পারবো না। না, ফ্রয়েড সেই অন্তর্নিহিত অর্থকে বিশ্লেষণ করে কি দেখালেন, আসল অর্থটা কি, কেন তিনি দেখেছেন, সহকর্মীর মুখে দাড়ি কেন দেখলেন, কেন দেখলেন রাজিনা? সহকর্মীটির চিকিৎসার কাকার মতো দাড়ি ফ্রয়েড দেখলেন সহকর্মীর মুখে। কেন দেখলেন? ফ্রয়েড তো নিজেই তার বিশ্লেষণ করেছেন, তার অন্তর্নিহিত অর্থটা বিশ্লেষণ করেছেন, স্বপ্নের অব্যক্ত অংশটাকে তিনি আমাদের কাছে জানিয়ে দিচ্ছেন, প্রকৃত অন্তর্নিহিত অর্থটাকে বিশ্লেষণ করে অব্যক্ত অংশটা আমাদের কাছে জানাচ্ছেন। সেটা কি, তার আসল অর্থটা কি? সহকর্মীটি সায়নী, না দাঁড়া, রাজিনাকে চেষ্টা করতে দি। রাজিনা তো কখনো বলে না। হ্যাঁ, ও একটু চেষ্টা করুক। হ্যাঁ রাজিনা, বল। সহকর্মীটা কখনো দাড়ি রাখে না। হ্যাঁ, তাহলে হঠাৎ করে তিনি দাড়ি গোঁফ মুখে সহকর্মীটাকে দেখলেন কেন? ওই কাকার মতো দাড়ি আবার দেখলেন, কেন দেখলেন? কেন দেখলেন বল? না বললে আমি বলবো।
হ্যাঁ নিশ্চয়ই, তোর কাছেই যাবো, ম্যাম কোনো আমরাও অসুবিধা নেই, পারবো। তোদের কাছেই যাবো। এমনিতে তোরা দুয়ে দুই পেয়ে গেছিস অলরেডি, কারণ তুই বলে দিয়েছিস। আমি একটাই জিজ্ঞেস করেছিলাম, তাও রাজিনাকে বললাম জিজ্ঞেস করার জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ রাজিনা বল, পারবি তুই, চেষ্টা কর। কেন তিনি দেখলেন? উম, আমরা এরকম স্বপ্নে দেখি না অনেক সময়? ধর আমরা হ্যাঁ। এরকম অনেক সময় স্বপ্নে দেখি, এমন একটা লোককে হয়তো স্বপ্নে দেখছি, যে লোকটা মানে হয়তো স্বপ্নে আমি এক আমার ধরা যাক আমি এক আমার বান্ধবীকে দেখলাম বলে মনে হলো, কিন্তু সেই বান্ধবীর যে গলার স্বর, সেই গলার স্বরটা আবার অন্য কারুর মতো, আবার সেই বান্ধবীর হাঁটা চলাটা আবার অন্য আরেকজনের মতো। অথচ আমি জানি আমি দেখছি কিন্তু আমার বান্ধবীকেই, এবং আমি আমার বান্ধবীর সাথে কিন্তু কথা বলছি স্বপ্নে, কিন্তু তার হাঁটা চলাটা একটা অন্য কারুর মতো, আবার গলার স্বরটা আবার একটা অন্য কারুর মতো। ঠিক আছে, হয়তো গলার স্বরটা আমার বান্ধবীর গলার স্বরটা হয়তো আমার বাবার মতো, আমি স্বপ্নে দেখছি আমার বাবার মতো গলার স্বরে আমার বান্ধবী আমার সাথে কথা বলছে, ঠিক আমার বাবার মতো গলার স্বরে আমার বান্ধবী, কিন্তু সে আমার সাথে হয়তো কথা বলছে। আবার হয়তো হাঁটা চলাটা দেখলাম হয়তো অন্য একটা কারুর মতো। ঠিক আছে, হয়তো মানে কোনো আমার হয়তো স্কুলের একটা রাগী একজন ম্যামের মতো, একজন রাগী একজন ম্যাডামের মতো, আমার বান্ধবীর হাঁটা চলাটা দেখলাম রাগী ম্যাডামের মতো, সে হেঁটে এলো, সেই রাগী ম্যাডামের মতো করে সে হেঁটে এলো এবং আমাকে বাবার মতো করে বকতে শুরু করলো। ঠিক আছে, বাবার মতো গলার স্বর করে বকতে শুরু করলো, কিন্তু আমি দেখছি কিন্তু আমার বান্ধবীকেই। এরকম দেখবি অনেক সময় আমাদের স্বপ্নে এরকম হচপচ, মানে একসাথে অনেকগুলো অংশ একসাথে যেন জুড়ে ফেলি আমরা। হ্যাঁ আমার কালকেও হয়েছে। কালকে এরকম স্বপ্ন হয়েছে? আচ্ছা হ্যাঁ ম্যাম। এরকম, আচ্ছা আচ্ছা শুনবো, সেই স্বপ্ন শুনবো, নিশ্চয়ই শুনবো। তো আমি রাজিনাকে একটু জিজ্ঞেস করছি যে এরকম ধরনের স্বপ্ন আমরা দেখি কেন, মানে আমরা আমাদের দেখার পেছনেও ওই রকমই কিছু কারণ থাকবে, নিশ্চয়ই এরকমই কিছু কারণ থাকবে। তো রাজিনা আগে বল, ফ্রয়েড এই যে সহকর্মীর মুখে কাকার মতো দাড়ি দেখলেন, কেন তিনি দেখলেন? ফ্রয়েড নিজেই তার বিশ্লেষণ করেছেন এবং তার অর্থ বলেছেন, কেন দেখেছেন? পারবি বলতে রাজিনা, নালে তানিয়া বলে দিবে। মানে ঠিক আছে, হ্যাঁ বল। সহকর্মীটি মানে এই মানে চিকিৎসকের বুদ্ধির উপর মানে না হবে না। হবে না কেন বলতো? কারণ তুই বারবার মুখস্থ করতে যাচ্ছিস। তুই কি ভাবছিস বলতো, এতদিন ধরে তুই ফিলোসফিটাকে তুই জানিস যে এটা একটা মুখস্থ করার জিনিস। ওরা যা বলছে, এই ধর যারা রেগুলার ক্লাস করে তারা যা বলছে, বা ধর আজকেও ইভেন যারা বলছে, যারা কোনোদিনই বলে না, আমি ধরে নিচ্ছি সোনিয়া, লিলুফা, মোকারিমা, এরা অ্যাকচুয়ালি তো বলে না, কিন্তু আজকে ধর এরাও চেষ্টা করছে, এরাও বলছে। এরা কি করে বলছে জানিস? এরা ভাবছেই না যে এটা একটা মুখস্থ করার বিষয়, এরা এইটা ভাবছে যে এইটা তো আমাদের ভালো লাগার বিষয়, এটা তো আমাদের শেখার বিষয়। মুখস্থ করবো কেন? মুখস্থ করার জায়গায় বা আসবে কেন? শিখে নে রাজিনা, জাস্ট শিখে নে। তুই কিছু মুখস্থ করে উঠতে পারবি না, বা কেউ তোকে কিছু জানালো তুই সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ করে নিবি, অত ক্ষমতাও সত্যি কথা বলতে কি আমি জানি তোদের সেই ক্ষমতা নেই, মানে এতটা ক্ষমতা নেই যে এক্ষুনি বললাম মানে এক্ষুনি সবটা তোর, এক্ষুনি সবটা বুঝে ফেললি, এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, সেটা নয় তোদের। ঠিক আছে না? তা সেটা যখন নয়, তার মানে কি? তার মানে কি করতে হবে? তার মানে মানে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর মানে জিনিসটা কি থেকে কি হলো, সবটা তো লজিক। আমি জানি তোদের এখানে যে কজন মেয়ে আমার কাছে এখানে রয়েছে, প্রত্যেকটা মেয়ের বুদ্ধি রয়েছে, প্রত্যেকটা মেয়ের বুদ্ধি রয়েছে। ঠিক আছে, আমি জানি রাজিনা তোরও বুদ্ধি রয়েছে, কিন্তু তুই খালি ভাবছিস কি বলতো, তোর কাছে থাকলো একটা কিছু মেটেরিয়াল, তুই সেটা দেখে দেখে বলে দিতে পারবি না, পারবি না। এই জিনিস সেই জিনিসই নয় যে তোর কাছে যা থাকলো, তোকে যদি কিছু বলতে বলা হয় তুই সেটা দেখে গড় গড় করে বলে যাবি, সেই জিনিসই না এটা। তাহলে তো সবাই সবকিছু, যা কিছু থাকতো সেখান থেকেই সবাই সবকিছু পেরে যেত। হ্যাঁ, কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ যতই থাকুক না কেন, ওরাও দেখ না, ওদেরও কি কনসেপ্ট সবসময় ক্লিয়ার হয়েছে? তাও তো নয়। যারা রেগুলার ক্লাস করে তারাও তো, ওদের জিজ্ঞেস করো, ওদের আমি কত বকেছি। ওরা রেগুলার ক্লাস করে, ওদেরকেও আমি বলেছি যে কনসেপ্ট কেন ক্লিয়ার হচ্ছে না, কেন মুখস্থ করছিস বারবার, ভাবছিসই বা কেন যে এটা মুখস্থ করতে লাগবে। আমার মুখস্থ করার জায়গাই নেই, সবটা লজিক্যাল। ঠিক আছে, বুঝতে পারলেই ব্যাস, বুঝতে পারলি কিনা সেইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,
হ্যাঁ, তো ওরাও একদিনে হয়নি, ওরাও বারবার চেষ্টা করেছে। ওদের আজকে পুরো কনসেপ্ট আজকে নিশ্চয়ই অনেকটাই, আমি বলবো না পুরোটা হয়েছে, কিন্তু আমি জানি ওদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কেন বলতো? কারণ ওই যে বারবার ওরা চেষ্টা করেছে। তুইও যদি রেগুলার ক্লাস করতি, চেষ্টা করতি, তোরও হতো, কিন্তু তুই তো করিসনি। ঠিক আছে, তানিয়া বলে দে। আমি বলবো। মোকারিমা বলবে? মোকারিমা আছে ওদের দলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মোকারিমা বলুন। ম্যাম, ফ্রয়েড যে স্বপ্নটা দেখেছিল যে ওই ফ্রয়েডের সহকর্মী, তার মুখে বড় বড় দাড়ি, সেই রকম দাড়িটা ঠিক ওর ফ্রয়েডের কাকার মুখেও ছিল, আছে আর ফ্রয়েডের কাকাকে সবাই ভাবতো নির্বোধ। ফ্রয়েড মানে সহকর্মীর মুখে ওরকম বড় বড় দাড়ি দেখার কারণ হলো সহকর্মীর উপরে ফ্রয়েডের মানে আস্থাটা একটু কম ছিল, যে হয়তো উনিও একটু কম জানে হয়তো চিকিৎসা ক্ষেত্রে, এরকম মনোভাব ছিল। তাই ফ্রয়েড কার মনোভাব বলে ছিল? মনোভাবটা কার ছিল? ফ্রয়েডের মনে ছিল যে হয়তো ওর সহকর্মী একটু এই বিষয়ে কোনো কম জানে, মানে আস্থাটা একটু কম ছিল কম ওর উপরে। জানে ঠিক না রে, আসলে মানে ফ্রয়েড তাকে বোকা ভাবতে। আস্থা, হ্যাঁ, কম ওখানে জানে, একটু বেশি জানে না। ফ্রয়েড মনে তাকে মনে কাকার ভাবতে যে মতো একদম নির্বোধ বোকা। ভাবতো। একদম হ্যাঁ, বোকা। কাকার মতো আর কি ফ্রয়েড বোকা কাকার মতো ভাবতো। ভাবতো। হ্যাঁ, হ্যাঁ, কাকার কাকার মতো মতো লোককে ওই বোকা জন্য ভাবতো। দেখেছি। আর ফ্রয়েডও তাই মনে মনে ভাবতেন হ্যাঁ, "এই ফ্রয়েড ওনাকে বোকা, বোকা একদম ভাবতো। বোকা লোক", ঠিক আছে, মনে মনে ভাবতেন। কিন্তু সেই মনে মনে ভাবতেনটা তার ভাবাটাই এমনই তাই স্বপ্নে মানে কাকার মানে দাড়িটা ওর মুখে দেখেছে। ঠিক, একদম ঠিক। মানে এই মনে মনে ভাবাটা হচ্ছে ফ্রয়েড কিছুতেই সামনে প্রকাশ করতে পারতেন না মানে কি, ফ্রয়েড অ্যাকচুয়ালি নিজে জানতেনই না যে তিনি আসলে ওই নির্জ্ঞান মনের ভেতরে তার চলে গেছে ওইটা, যে আসলে তিনি ওই সহকর্মীটাকে বোকা বলে মনে করেন। মানে এতটাই এই কি হয়, ধর আমার কোনো কলিগ, ঠিক আছে, এবার আমরা তো একসাথে কাজ করছি, সবাই একসাথে, আমরা কি করি, আমরা টিচার, আমরা সবাই পড়াচ্ছি। এবার আমরা যদি আমাদের কোনো কলিগকে বোকা বলে মনে করি, মনে করি, কিন্তু সেটা কি সত্যি সামনে প্রকাশ করা যায়, নাকি সেটা সত্যি আমি নিজেও আমার মানে নিজের কাছে প্রকাশ করতে পারবো? হ্যাঁ, হয়তো সেই কলিগের সাথে আমার খুব শ্রদ্ধার সম্পর্ক, খুব ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, তাহলে হয়তো দেখা যাবে আমি আমার নিজের কাছেও সেই জায়গাটা প্রকাশ করতে পারবো না, কারণ আমি অ্যাকচুয়ালি নিজেই আমি ঠিক জানি না যে আমি ওই লোকটা সম্বন্ধে কি, বা আমার ওই সহকর্মী সম্বন্ধে আমার মনের আসল ভাবটা কি, দেখা যাবে হয়তো আমি নিজেও জানি না। কিন্তু হয়তো দেখা গেল যে আমি এরকম একটা স্বপ্ন দেখার ফলে, তাহলে যেই স্বপ্নের সেই আসল অন্তর্নিহিত অর্থটাকে বিশ্লেষণ করলে বোঝা যাবে যে হয়তো দেখা গেল আমি আমার ওই সহকর্মীটিকে আসলে বোকা বলে মনে করি। ঠিক আছে, তখন আমি বুঝবো এ বাবা, আমি তাহলে ওনাকে এর বোকা বলে ভাবি। তার মানে কি, আমি যদি ফ্রয়েডের জায়গায় থাকতাম, তাহলে আমরা কি সুন্দরভাবে নিজেদের স্বপ্নগুলোকে সুন্দর বিশ্লেষণ করতে পারতাম। বা আমরা যদি কেউ সাইকিয়াট্রিস্ট হতাম, হ্যাঁ, বা সাইকোলজিস্ট হতাম, তাহলে আমরা কি করতাম, নিজেদের স্বপ্নগুলোকে বিশ্লেষণ করতে পারতাম। তাহলে এইভাবে যদি দেখা যেত যে অন্যের সম্বন্ধে আমার আসল মনোভাবটা কি, তাহলে হয়তো দেখা যেত যে স্বপ্নে যদি দেখা যায় এরকম আমি অন্যকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, তো সেই স্বপ্নে অন্যকে আমি একটা, এই যে এক্ষুনি যেটা আমি বললাম, যে হয়তো আমি একটা স্বপ্ন দেখলাম, আমার এক বান্ধবীকে স্বপ্নে দেখলাম, সেই বান্ধবীর গলার স্বরটা হয়তো দেখলাম আমার বাবার মতো গুরুগম্ভীর গলার স্বর, হয়তো দেখলাম আমার মানে স্কুলের খুব পড়া যিনি টিচার ছিলেন সেই টিচারের মতো বান্ধবীর হাঁটা চলাটা দেখলাম। হ্যাঁ, তার মানে কি, সেই স্বপ্নের যে অন্তর্নিহিত আসল অর্থ, অর্থাৎ আমার বান্ধবীর মানে কি বলবো, বান্ধবীর যে ব্যক্তিত্ব, বান্ধবীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে ওদের ক্যারেক্টারেরও কিছু অংশ আমি মিশিয়ে ফেলছি। কেন মিশিয়ে ফেলছি, তার কারণ হয়তো মানে খুঁজলে, মানে অন্তর্নিহিত অর্থটা আসলে খুঁজলে দেখা যাবে আসলে হয়তো আমি বান্ধবীকে একটু অন্যভাবে দেখি, বান্ধবীর প্রতি আমার আসল মনোভাবটা হয়তো একটু অন্যরকম। সেই জন্যই বান্ধবীর মানে স্বপ্নে বান্ধবীকে আমি ওই রকম ভাবে দেখছি। ঠিক সেই রকম ভাবে তোরা একদমই ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ মোহিনী, হ্যাঁ বলছি দিদা তো চলে এসছে, আমি লেট করে যাচ্ছি তাহলে। ও হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, মোহিনীকে বেরোতে হবে না? হ্যাঁ ম্যাম। ও আমি লেট করছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক। আচ্ছা, তাহলে মোহিনী কার দলে ছিল? মধুশ্রীদের দলে ছিল। ঠিক আছে, মধুশ্রীরা তাহলে 3 জন হয়ে গেল। আচ্ছা, এমনিতে তো মোহিনী অ্যান্সার দিয়েও থাকে, মোহিনী তো অ্যান্সার দেয়ও, চেষ্টাও করে, সুতরাং মোহিনীকে আমি কিছু বলছি না। বাকি যারা একেবারেই তোরা দিস না, তো তোরা চেষ্টা কর
তাহলেই হবে। হ্যাঁ, অন্তত রেজিনা চেষ্টা তো করলো, চেষ্টা কর তাহলেই হবে। আচ্ছা, তোর একদমই ঠিকই বলেছিস। আচ্ছা, তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি আমি গ্রুপ বির কাছে, টিম বির কাছে। টিম বি আমাকে বল, ঈদ বলতে কি বুঝেছিস? ঈদ বলতে কি বুঝেছিস বল। ম্যাম বলবো? হ্যাঁ, ম্যাম আমি বলবো না, ওরা বলবে। তোরা কি কেউ বলবি? না তুই বল। আচ্ছা, ঈদ ঈদকে ঈদের সহজাত কামনা বলতে ফ্রয়েড আর কি লিবিডোর কথা বলেছেন। আর ঈদ হচ্ছে যে নির্জ্ঞানে যে লিবিডোটা কি জিনিস? লিবিডো। এই আবার মুখস্থ বিদ্যা শুরু করেছে মধুশ্রী, যা পড়েছে তাই বকবক করছে। না তুই আমি যা জিজ্ঞাসা বুঝেছিস তাই বলবি মধুশ্রী। ম্যাম সেটাই বলছি, যা জানি। যা জানিস না যা হ্যাঁ, বুঝেছিস? তোদের কাছে দুটোই জানি মানে একসাথে। হচ্ছে যা যা পড়েছি, যা মুখস্থ করেছি। তুই যেটুকু বুঝেছিস সেইটুকু বল, তা না হলেই বকা খাবি। আচ্ছা, নির্জ্ঞানে যে অবদমিত যত কামনা বাসনা ইচ্ছা যত সব রয়েছে সেগুলো সব ঈদের মধ্যে থাকে। এগুলো নিয়েই হচ্ছে ঈদ। আচ্ছা, আর একটু বিশ্লেষণ কর। যেমন হচ্ছে মানে ফ্রয়েড আর কি ৩টে ভাগে ভাগ করেছেন তো মনকে। এবার নির্জ্ঞান স্তরে যেগুলো আমাদের মানে আমাদের যে পাপবোধ হয়, আমরা যেই মানে অবদমিত ইচ্ছাগুলো, এগুলো সব কিছু একত্রে আর কি নিয়েই হচ্ছে ঈদ। মানে ওটা কি বলবো, ঈদের প্রকৃতি কিরকম মধুশ্রী? ঈদের প্রকৃতি হচ্ছে ইয়ের মতন। আরে ম্যাম পেটে ঈদের মধ্যে কি চেতনা আছে? ঈদের মধ্যে মধ্যে কি চেতনা আছে? ঈদটার মধ্যে আরে কেউ একটা বল না তুই বল, তারপরে তো ওদের কাছে যাব। তোর টিমে তো এখন মোহিনী বেরিয়ে গেল, সোনিয়া আর লিলুফা রয়েছে। কেউ একটা বল বললে হবে না? তোমাকেই চেপে ধরেছি আমি এখন। আরে না ম্যাম, চেতন অচেতন অচেতন। নির্জ্ঞানে যেহেতু রয়েছে জিনিসটা, তাহলে চেতন কি করে থাকবে, তাই না? তাহলে মানে ঈদের মধ্যে চেতনা আছে না চেতনা নেই? চেতনা নেই, কারণ জিনিসটা নির্জ্ঞানে চলে যাচ্ছে, তাই চেতনাটা নেই। আচ্ছা, ঈদের তাহলে আর কি রকম ঈদ? ঈদ শব্দের মানে ঈদ শব্দটাকে ফ্রয়েড কোন শব্দের সাথে তুলনা করেছেন? এটা আমি জানি, এটা হচ্ছে ইটের সাথে তুলনা করেছেন। ইটের সাথে, আইটি ইট, এটার সাথে তুলনা করেছেন। আর আইটি ইটটা ঈদ আমরা বলতে কি বোঝায়? ওটা হচ্ছে মানে এই যে আমরা কোনো এই যে ইংলিশেতে যখন কোনো জড় বস্তুকে যখন বোঝাই তখন ওটাতে ইট কোনো বলি। জড় বস্তুকে বোঝাতে তাহলে ইট শব্দটা ইউজ করা হয়, ইট ইটটা বা ইহা, ব্যবহার করি। তাই তো? হ্যাঁ ইট হ্যাঁ, শব্দটা ওটাকে জড় বস্তুকে বোঝাতে ইউজ করা হয়, চেতন বস্তুকে বোঝাতে ইউজ করা হয় না। হয় না। সেই হিসাবেই ফ্রয়েড ওই স্তরকে ইট বলছেন, মানে ইট না বলে ফ্রয়েড বলছেন ঈদ। মানে ফ্রয়েডের ভাষায় ওটা, ফ্রয়েড ওটাকে ঈদ বলছেন। হ্যাঁ হ্যাঁ, ঈদ শব্দর মানে ঈদ শব্দের যদি আমি ইংরেজি প্রতিশব্দ করতে যাই তাহলে ওটা ঈদ শব্দের সমতুল্য। ঈদ মানে হচ্ছে ইহা, আর ইহা হচ্ছে কোনো জড় বস্তুকেই বোঝায়। তাহলে বোঝাই যাচ্ছে যে ঈদের প্রকৃতি হচ্ছে জড়। ঈদের প্রকৃতি হচ্ছে জড়।
আচ্ছা আমাকে আরেকটু বল তো, এই জায়গাটা তুই নড়বড় করছিস বলেই আরেকটু চেপে ধরছি। তুই লিলুফাও নড়বড়, লিলুফা তো বলতে পারলো না, লিলুফা তো কি চেতন আর অচেতন কি সব বলছিল। আচ্ছা সোনিয়াও আছে, কিন্তু সোনিয়া আছে তো? সোনিয়া পারবে? আচ্ছা আমাকে বল যে ঈদ 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 ছোট বাচ্চার মতো নাকি ঈদের প্রকৃতি কোনো বড় মানুষের মতো? এটা অনেকটা ছোট বাচ্চাদের মতনই হতে পারে, কারণ ওটা তো মানে ও তো ইচ্ছে কামনাগুলো তো পূরণ করতে চাইবে, তাই না? তুই বল। হ্যাঁ, তোকে তো মানে জিজ্ঞেস আমি করছি, বলছি, তুই আমাকে জিজ্ঞেস করছিস ও কেন? তো ইচ্ছেটা পূরণ করতে চাইবে, ও অবদমিত ইচ্ছেগুলোকে পূরণ করতে চাইবে। একটা বাচ্চা যেরকম একটা জিনিস পাওয়ার জন্য যেরকম করতে থাকে, ঠিক ওরকম ওই জিনিসটা করতে চাইবে ও। তার মানে বুঝতে পারছিস তো, আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটা শিশু বাস করে, সেই শিশুটাই হচ্ছে ওই ঈদ। হ্যাঁ। আমাদের মনের ভেতরের শিশুটাই হচ্ছে ওই ঈদ। আসলে ঈদের যা চাই তা তার চাই, ঠিক আছে? ঈদ সবসময় কাঁদছে, সবসময় খালি বলছে আমাকে বেরোতে দাও, আমার ইচ্ছাগুলোকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, আমাকে প্রকাশ হতে দাও। হ্যাঁ আমার চাই, আমার চাই, আমার চাই, হ্যাঁ এটাও চাই, আমার আমার নানা রকম আমার লোভ, আমার ইচ্ছে, আমার কামনা, আমার বাসনা, নিষিদ্ধ জিনিসপত্রই আমার আসল কামনা, ওইগুলোই আমার চাই, যেগুলো সমাজ নিষিদ্ধ বলে বলছে, হ্যাঁ যেগুলো সমাজের চোখে পাপ অন্যায়, হ্যাঁ ঈদ সেগুলোই তো গিয়ে ঈদে গিয়ে জমা হচ্ছে। এবার সেই কামনাগুলো কন্টিনিউয়াসলি ভেতর থেকে কাঁদছে, কাঁদছে আর কি, হ্যাঁ। এবং সে যেন ভেতর থেকে বলছে যে আমাকে যেটা আমার চাই সেটা আমার চাই, এবং এক্ষুনি চাই, এক্ষুনি আমাকে এনে দিতে হবে, ঠিক আছে? এবং সেই জন্যই সে সেখান থেকে বেরোবার, সেই কামনাগুলো সেখান থেকে বেরোবার একটা উপায় খোঁজে। সেই উপায়টাই হচ্ছে স্বপ্ন। স্বপ্নের মাধ্যমেই ঈদের ওই কামনাগুলো বেরিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কিছু বলবি বল, মানে তুই কোনোটাতেই মানে বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ তানিয়া ম্যাম, বলছি কি আমার মায়ের না খুব পেটে ব্যথা করছে, সে ফ্যাটি লিভার আছে তো, এই কদিন ধরে খুব করছে, এখন না আবার হচ্ছে। আমি কি লেফট করে যাব? আমি সকালবেলা আচ্ছা ডাক্তার ঠিক, দেখাতেও নিয়ে গেছিলাম। ওহো আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, সরি ম্যাম। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শরীর খারাপ হলে তাহলে আর আমি কি লেফট করা করে যাবে? যাচ্ছি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ম্যাম, ওই জন্যই লেফট হচ্ছে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে লেফট হয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে বি টিমও তাহলে আরো কমে গেল সংখ্যা। আরো কেউ লেফট করলো নাকি? ম্যাম রোজিও নেই বোধহয়। হ্যাঁ রাজিনাও তো নেই, ও তো লেফট করে গেছে কখন, জানতে পারিনি কখন লেফট করে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মধুশ্রী ঠিকই বলেছে, মধুশ্রী কিছু ভুল বলেনি। এই তো রাজিনা আবার জয়েন করেছে, ঠিক আছে মধুশ্রী কিছু ভুল বলেনি। তাহলে মধুশ্রীদের টিমও পেলো 2-2। আচ্ছা আমি আবার এ টিমের কাছে গেলাম, তাহলে এ টিম থেকে এখন তানিয়া বেরিয়ে গেল, আর বি টিম থেকে মোহিনী বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে দুই টিম থেকেই একজন একজন করে বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আবার এ টিমের কাছে যাচ্ছি। এ টিম আমাকে বল, ইগো বলতে কি বুঝেছিস? হ্যাঁ ম্যাম। ইগো বলতে কি বুঝেছিস? আচ্ছা মোকারিমাকে কিছু বলবি? তুই বল, আমি পরে বলছি। ইগো ম্যাম, ইগো হচ্ছে মানে এই ঈদেরই মানে একটা উন্নত রূপ। মানে এই ইগোর ইগোর হচ্ছে মানে কাজ যেটা হচ্ছে এই ঈদ যে এইসব মানে ওর কামনা বাসনা গুলোকে এই যে এগুলো ঈদ চায়, সেই মানে এর হচ্ছে এই চাওয়াগুলোকে দমিত করে রাখাটাই হচ্ছে মানে অহংয়ের কাজ। ঈদ মানে ঈদ যাতে নিজের ইচ্ছাধীন রূপে কাজ না করতে পারে, সেই জায়গাটাই আর কি ও দেখে, করতে দেয় না।
এই ইগোকে এই সুপার ইগোর শাসনাধীনে থাকতে হয়। যদি যদি ওর না কাজ মানে কথা শোনে, তাহলে সুপার ইগো আবার ইগোকে শাস্তিও দেয়। মানে ইগোর কাজ হচ্ছে এদিকে ঈদের কামনা বাচনা গুলোকেও শুনতে হবে, প্রবল চাপ সহ্য করতে হবে। অন্যদিকে আবার সুপার ইগোর মানে শাস্তিটাও নিতে হবে যদি কোনো ওর কথা মতো না শোনে। হ্যাঁ, সুপার ইগোর শাসনও রয়েছে, আবার ঈদের চাপও রয়েছে। মানে ওর কাছে আর কি এই দুটো হচ্ছে একটা মনিবের মতো, সবার কথাই শুনে চলতে হবে। ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ, তাহলে সায়নী যা বলছে সেটা আমি একটু বলি, যে সায়নী বলছে যে ইগো হচ্ছে তাহলে কিরকম ব্যাপার। আচ্ছা, ইগো হচ্ছে সচেতন বিবেক। হ্যাঁ, যেরকম সুপার ইগো হচ্ছে অচেতন বিবেক। সুপার ইগো কি বিবেক? তো বিবেককে ফ্রয়েড দুই ভাগে ভাগ করছেন। এক প্রকার বিবেককে তিনি বলছেন সচেতন বিবেক, মানে একটা বিবেককে ফ্রয়েড বলছেন সচেতন বিবেক, আর একটা বিবেককে ফ্রয়েড বলছেন অচেতন বিবেক। অচেতন বিবেকটাই হচ্ছে কঠোর বিবেক, যাকে আমরা বলি সুপার ইগো। আর ইগো হচ্ছে সচেতন বিবেক। আর ইগো কি করে? ইগো হচ্ছে বাস্তবের সাথে একটা সামঞ্জস্য বজায় রাখে, তাই তো? আমরা যখন বাস্তবে আমরা যখন এই যেমন ধর আমি এখন তোদের সাথে ক্লাস নিচ্ছি, কথা বলছি, এই সময় মানে একটা এই যে বাস্তবের সাথে ইগো কি করছে, ইগো সবসময় একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছে, যাতে মানে কি বলবো, যাতে আমি আমারও তো মনে কিছু নিশ্চয়ই কামনা বাসনা রয়েছে যেগুলোকে আমি অবদমিত করে রেখেছি। হ্যাঁ, সেই যে অবদমিত যে বাসনাগুলো, সেইগুলো কোথায় রয়েছে? না, ঈদের মধ্যেই রয়েছে। তাহলে ঈদ থেকে সেটা বেরোবার প্রবল ভাবে চেষ্টা করে, কিন্তু ইগো কি করছে? সেটাকে ইগোর কাজ হচ্ছে সেগুলোকেও দমন করা, সেগুলোকেও মানে যাতে সেগুলো বেরিয়ে আসতে না পারে সেদিকে তার লক্ষ্য রাখা। আবার সুপার ইগোরও শাসনাধীনে থাকা, কারণ সুপার ইগো ইগোর ওপরেও কন্ট্রোল রাখে। ফলে সুপার ইগোর শাসনাধীনে থাকা, আবার ঈদেরও চাপকে সহ্য করা, এই সমস্ত করে ইগো কি করছে? সবসময় একটা আমাদের বাস্তবের সাথেও আমাদের একটা সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, হচ্ছে কে? না, ইগো। ঠিক আছে, সমস্ত কিছুর মধ্যে, মানে বাস্তবের সঙ্গে এবং আমাদের যেটা নির্জ্ঞান মন, নির্জ্ঞানের সঙ্গে বাস্তবের সঙ্গে সবকিছুর সঙ্গে ইগো কি করছে? একটা ব্যালেন্সিং এর চেষ্টা, একটা ব্যালেন্স করার চেষ্টা করে সবসময়। হ্যাঁ, ইগো সবসময় একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবারে আমি আবার মধুশ্রীর টিমে চলে গেলাম। মধুশ্রী টিম, তোরা আমাকে বল তাহলে যে সুপার ইগো বলতে কি বুঝেছিস? বলবো ম্যাম? হ্যাঁ, সুপার ইগো হচ্ছে কাইন্ড অফ একটা বডিগার্ডের মতো। মানে হচ্ছে যে ও সবসময় সদা জাগ্রত থাকে, ও সবসময় দেখে যে নির্জ্ঞান মনে যে অবদমিত ইচ্ছেগুলো, সেগুলো কি আমাদের কাছে একদম প্রত্যক্ষভাবে ধরা দিচ্ছে নাকি। ও সবসময় আর কি এই জায়গাটায় নজর রাখে যে যেরকম বাচ্চাদের ক্ষেত্রে সেটা প্রত্যক্ষ হচ্ছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ও সবসময় আর কি সদা জাগ্রত থেকে দেখছে, যে মানে নজর রাখছে যে আমাদের ইচ্ছেগুলো যে কিভাবে আসছে, যে ওর মাধ্যমে আর কি ও জাগ্রত থাকে বলেই আমাদের ইচ্ছেগুলো মানে ছদ্মবেশে স্বপ্নে আসে। মানে সুপার ইগোর জন্য সুপার ইগো মানে হচ্ছে অনেকটা কঠোর, যার জন্য আর কি ইগোকে শাসন করতে পারে, যাতে ঈদের সব ইচ্ছেই যে যাতে ও পূরণ করতে না পারে, মানে একটা ব্যালেন্স রাখার জন্য এই জিনিসটা আর কি সুপার ইগো করে। আমি এটা বুঝে বলেছি। আচ্ছা, একদম ঠিক, তুই বুঝে বলছিস। তোরা যখন না বুঝে বলিস, তখন তোরা অ্যাবসলিউটলি ঠিকটা বলিস, জানিস তো। আমি তো সবসময় বলি তোদের না যথেষ্ট বুদ্ধি আছে, জানিস তো, অনেক বুদ্ধি আছে। আমরা কি করি জানিস তো, আমাদের বুদ্ধির পার্টটাকে সবসময় ঘুম পাড়িয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, বুদ্ধি খরচ করি না। আমরা খরচ করি আমাদের আবেগটাকে আমাদের মস্তিষ্কের যেটা সাইকোলজি মানে
মানে একবার আমার একটা মানে আমি একটা কোর্স করেছিলাম জানিস তো, তো সেই কোর্সটাতে সেখানে একজন মানে সাইকোলজিস্ট, মানে ওটা সাইকোলজির উপরেই কোর্সটা ছিল, তো একজন সাইকোলজিস্ট এসেছিলেন যাদবপুর থেকে। তিনি বলছিলেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে অ্যামিগডালা বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের আবেগের পার্ট, অ্যামিগডালা। এবার এই আমিগডালা পার্টটা যদি আমরা যদি ওই আবেগের পার্টটাকে বেশি গুরুত্ব দিই, তাহলে কি হবে, আমরা সবসময় আবেগে চলবো। বুদ্ধির পার্টটাকে আমরা গুরুত্ব দেবো না, তাহলে বুদ্ধির পার্টটা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ফলে বুদ্ধির পার্টটাকে আমি কি করছি না, শান দিচ্ছি না, ফলে বুদ্ধি ঘুমিয়ে রয়েছে, বুদ্ধি আর কাজ করে না আমার। কারণ আমি বুদ্ধি তো লাগাই না, আমরা তো বুদ্ধি লাগাতেই শিখিনি। সবকিছু যে বুদ্ধি লাগিয়েই করতে হয় সেটা আমরা শিখিনি। আমরা ভাবি কি সবকিছুই মানে বিশেষ করে মেয়েরা আমরা একটু আবেগে চলি, হ্যাঁ একটু আবেগ দিয়ে চলি, তার ফলে আমরা তাড়াতাড়ি করে মুখস্থ করে নিতে ওইটাই আমাদের পক্ষে সোজা হয়। হ্যাঁ আমরা বুঝবো, তার থেকে বেশি তাড়াতাড়ি বাবা মুখস্থ করবো, তার থেকে বেশি আরো ভালো দেখে দেখে তো লিখেই দিচ্ছি, তার অসুবিধা কি আছে? ওই পেলাম, ওই যা হোক লিখে দিলাম, কি আবার বোঝার আছেটা কি, ঘন্ট ছাতার মাথা। কিন্তু যদি সত্যি বুঝতে চাই না, আমরা সত্যিই বুঝতে পারি। কারণ কি বলতো, কারণ আমরা বুদ্ধিকে যদি নিয়ে চর্চা করতে শুরু করি, তাহলে সবসময় বুদ্ধির চর্চা মানে বুদ্ধি আমার কাছে বেশি উন্নত হয়ে উঠবে। বুদ্ধিতে শান দেওয়া বলে না, যে যখন আমরা দেখবি ওই মানে কোনো দেখবি লোহার জিনিসে মরচে পড়ে যায়, হ্যাঁ সেরকম বুদ্ধিও না ভোতা হয়ে যায়, কারণ আমরা বুদ্ধি খরচ করি না, তো ফলে বুদ্ধি ভোতা হয়ে যায়। হ্যাঁ ফলে আমি তোদের সবসময় বলি যে মানে আবেগ তো নিশ্চয়ই আমাদের থাকবে, হ্যাঁ কিন্তু বুদ্ধিকে আমাদের খরচা করতেই হবে, আর সবকিছুই বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আর বুদ্ধি দিয়ে যখনই তোরা বুঝিস, যখনই তোরা বলিস, তখনই তোরা অ্যাকচুয়ালি রাইটটাই বলিস, অ্যাকচুয়ালি তোরা একদম ঠিকটাই বলিস। হ্যাঁ এই তো যেমন এখন একদমই ঠিকটাই বললি, যে তাহলে সুপার ইগোর ওইটাই কাজ, আর সুপার ইগোকে বলা হয় অচেতন বিবেক, হ্যাঁ বা কঠোর বিবেক, বাংলায় বিবেক বলা হয় সুপার ইগোকে। তো এই যে বিবেক, এই বিবেকটা এতই কঠোর যে মানে ওই যে নির্জ্ঞানের যে কামনাগুলো, সেই কামনাগুলোকে ও কিছুতেই মানে সংজ্ঞানে স্বপ্নের মাধ্যমেও উঠে আসতে দিতে চায় না। এবং যদি স্বপ্নের আকারে উঠেও আসে, সেগুলো ছদ্মবেশে কেন আসে? কারণ ওই সুপার ইগোর চোখ এড়ানোর জন্যই ওগুলো ছদ্মবেশে আসে। কারণ যদি ওরা নিজের রূপে আসে, সংজ্ঞানে উঠে আসে বলেই আমরা স্বপ্নটা দেখি, ঠিক আছে? আমরা ওগুলো যদি নির্জ্ঞানে বসে থাকতো, তাহলে আর আমরা স্বপ্ন দেখতে পারতাম না। আমরা স্বপ্ন দেখি কেন? কারণ কি ওগুলো সংজ্ঞানে উঠে আসছে, তবেই আমরা গিয়ে স্বপ্নের আকারে ওগুলোকে দেখছি। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন ওগুলো স্বপ্নের আকারে আমাদের কাছে মানে ছদ্মবেশে আমাদের কাছে আসছে। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের কাছে বেশিরভাগ স্বপ্নই হচ্ছে ছদ্মবেশধারী স্বপ্ন। হ্যাঁ আমরা তো যাতে বুঝতে না পারি তার আসল অর্থটা। এই ছদ্মবেশটা আসলে কিসের জন্য ধরতে হচ্ছে? কিসের জন্য ধরতে হচ্ছে? ওই সুপার ইগোর চোখ এড়ানোর জন্য। সুপার ইগোকে ও আমারই মনের অচেতন বিবেক, কঠোর বিবেক, ও কঠোর ভাবে বসে রয়েছে যাতে ওর চোখ এড়িয়ে এমন কোনো জিনিস স্বপ্নের মধ্যে উঠে আসতে না পারে, যেগুলো হয়তো আমি যদি স্বপ্নের মধ্যেও দেখে ফেলি, তাহলেও হয়তো আমি এতটাই নিজের কাছে লজ্জিত হয়ে পড়বো যে হয়তো আমার মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। হ্যাঁ ফলে যাতে আমার কোনো অসুবিধা না হয়, সেই জন্যই সুপার ইগো সদা জাগ্রত থাকে। আসলে সুপার ইগো কে? সুপার ইগোর তো আমারই মনের কঠোর বিবেকটা, আমারই তো নিজের মনেরই কঠোর বিবেক। সে বিবেকটা এতই কঠোর, সে এমনই কঠোর যে ওই ধরনের যে নিষিদ্ধ যে কামনাগুলো, সেই কামনাগুলোকেও সে মানে উঠে আসতে দেয় না। মানে সে চায় যে ওগুলো যেন নির্জ্ঞানের মধ্যেই বদ্ধ থাকে, নির্জ্ঞানের মধ্যেই যেন ওগুলো বদ্ধভাবে থাকে, কিন্তু তবু সেগুলো উঠে আসতে চায়। ঠিক আছে, এবার সেগুলো উঠে যদি আসে, তখন সেগুলো ছদ্মবেশে উঠে আসে। কেন? কারণ সুপার ইগোর চোখ এড়ানোর জন্য। কারণ ছদ্মবেশে না এলে তো সুপার ইগো অ্যালাউও করবে না। আর সুপার ইগোর চোখ এড়ানোর জন্য ভালো ভালো সুন্দর সুন্দর ছদ্মবেশ ধারণ করে ওগুলো আমাদের সংজ্ঞান মনের মধ্যে উঠে আসে, এবং তখনই আমরা স্বপ্ন দেখি। আচ্ছা, মধুশ্রীর আরো একটা বিষয়ে একটু কনফিউশন আমি একটু বলে দিই, ঠিক আছে? মধুশ্রীদের টিমও 2-2 পেলো এক্ষেত্রে। আচ্ছা, একটা জায়গায় কনফিউশন, মধুশ্রী বারবার বলছে যে ঈদ ঈদ ঈদ, ব্যাপারটা কি? মধুশ্রী এমনিতে তো ঠিকই বলছে, কিন্তু মধুশ্রী ঈদের জায়গাটা আমার মনে হয় একটু পড়ে নিলেও ভালো হয়। হ্যাঁ, যেহেতু আমি স্টাডি মেটেরিয়ালও দিয়েছিলাম, একটু পড়ে নে, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবি। যেটুকু তোর কনসেপ্ট আছে, আমি দেখি যখন তুই পরীক্ষায় লিখিস শুধু তুই তোর কনসেপ্টটুকুই লিখিস, সেটাও আবার সমস্যা।
কারণ কনসেপ্ট তুই আজকে ভালো বুঝলি, কালকে না তুই এবার ভুলে যাবি। মুশকিল এইটা। চর্চার জন্য আমাদের হাতে দরকার কি? স্টাডি মেটেরিয়ালটা। আমি তো বুঝলাম, আমার তো কনসেপ্ট খুব ভালো হয়ে গেল, যখন ম্যাম বোঝালেন আমি খুব সুন্দর বুঝলাম, বা ম্যাম যখন বারবার দুবার তিনবার করে বোঝালেন তখন তো আমি আরো ভালো বুঝলাম। খুব ভালো কথা। মধুশ্রী মানে বেশিরভাগ ক্ষেত্রে মধুশ্রী যেটা হয়, মধুশ্রী নাম্বারটা কমে যায় এই কারণে যে মধুশ্রী আমি দেখেছি শুধু কনসেপ্টটুকুই লিখে দেয় আর ভীষণ তাড়াহুড়ো করে। ও আসলে পরীক্ষাটাকে যেভাবেই হোক তাড়াতাড়ি করে শেষ করে ও বেরিয়ে আসতে চায়, ফলে ও তাড়াহুড়ো করে লিখতে থাকে। ও শুধু কনসেপ্টটুকুই লেখে, যেটুকু ও বুঝেছে সেটুকু লেখে, যেটা ও পড়েছে সেগুলো ও অত পড়ার দিকেও খেয়াল রাখে না। বা হয়তো আমি যেটা বুঝি মধুশ্রী অত চোখ খুঁটিয়ে খুঁটিয়ে ওই যা আমি স্টাডি মেটেরিয়াল দিই সেগুলো আমার মনে হয় মধুশ্রী ওগুলোকে নেয়ও না। ও শুধু ওর জাস্ট বোঝার ওপর দিয়েও আমার, বিশেষ করে আমার পেপারটাকে বেরিয়ে যেতে চায়। হ্যাঁ, আমি দেখেছি এটা আমি আগেও খেয়াল করেছি। মধুশ্রীর নাম্বার এই জন্যই কমে। আমি জানি মধুশ্রীর কাছে বিশেষ কোনো নোটসও এই জন্য থাকে না, স্টাডি মেটেরিয়ালও এই জন্য খুব একটা থাকে না। মধুশ্রী শুধু আমার বোঝার ওপর দিয়েই বেরিয়ে যেতে চায়। এই করলে কি হবে, আজকে তুই বুঝলি, কালকে তো তোর মনে নাও থাকতে পারে, কালকে তো স্মৃতি লুপ্ত, মানে কালকে তো কিছু তো স্মৃতি থেকে বেরিয়েও যেতে পারে, কিছু তো স্মৃতি থেকে বিস্মৃতিতেও চলে যেতে পারে, তাই না? বিস্মৃতিতেও চলে যেতে পারে, মানে কিছু বেরিয়েও যেতে পারে, স্মৃতি থেকে কিছু বাদও চলে যেতে পারে। ফলে কি হবে, ফলে স্টাডি মেটেরিয়ালটা হাতের সামনে থাকলে আর আমার বোঝানোটা মাথায় থাকলে দুটো মিলিয়ে বিষয়টাকে বোঝা যাবে। যাই হোক, তো আমি বলবো স্টাডি মেটেরিয়ালটা নিশ্চয়ই থাক, তোরা স্টাডি মেটেরিয়ালটা তোদের পড়তেই হবে, জানতেই হবে, হ্যাঁ, কারণ সেখানে সবটা গুছিয়ে বলা আছে। আর আমি যা বলছি সেটাও তোদের বুঝতে হবে। আমি যেটা বলছি যে নির্জ্ঞান যে মন, নির্জ্ঞান মনের মানে নির্জ্ঞান মনকেও আবার মানে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগকে আমরা যদি বলি প্রপার অর্থে নির্জ্ঞান, মানে সঠিক অর্থে নির্জ্ঞান, তাহলে সেই যে নির্জ্ঞান স্তরটা ওইটাকে আমি ঈদ বলতে পারি। ওইটাই হচ্ছে ঈদ, যেখানে আমাদের ওই অবদমিত যে কামনা এবং বাসনাগুলো, যে কামনা বাসনাগুলো সমাজের চোখে অন্যায়, বাবা মার চোখে, শিক্ষকের চোখে অন্যায়, সেই যে কামনা বাসনাগুলো যেগুলো পূরণ করা যায় না, যেগুলো সমাজের চোখে পাপ, খারাপ, তো সেইগুলো আমরা কি করি, ওই নির্জ্ঞানে অবদমিত করি। এবার নির্জ্ঞানের ওটা ঈদের মধ্যে ওগুলো অবদমিত হয়ে ঘুমিয়ে থাকে কিন্তু তার মানে এই নয় যে সেগুলো মরে যায়, ঘুমিয়ে থাকে, মরে না, কিন্তু সেগুলো সবসময় কি করে না, সবসময় বেরোবার জন্য একটা সচেষ্ট চেষ্টা করতে থাকে, সবসময় ওগুলো ঈদের মধ্যে থেকে থেকে ওগুলো কাঁদতে থাকে। ঈদ হচ্ছে নির্জ্ঞানেরই একটা অংশ, হচ্ছে ঈদ, ঠিক আছে, নির্জ্ঞানেরই অংশ হচ্ছে ঈদ। প্রপার অর্থে নির্জ্ঞান যেটাকে আমরা বলি সেটাকেই আসলে ঈদ বলবো আমরা। হ্যাঁ, প্রপার অর্থে নির্জ্ঞানকেই আমরা ঈদ বলবো। যদি নির্জ্ঞানকেও আমরা দুটো ভাগে ভাগ করি, যে প্রপার অর্থে নির্জ্ঞান, সঠিক অর্থে নির্জ্ঞান যদি আমরা বলি, তাহলে সেটাকে আমরা বলবো ঈদ। আর নির্জ্ঞানের মানে আমরা ওই যেটাকে আসংজ্ঞান স্তর বলেছেন ফ্রয়েড, সেইটাকেও আমরা অ্যাকচুয়ালি ওই আসংজ্ঞান স্তরটাকেও আমরা নির্জ্ঞান স্তরের মধ্যেই ফেলে দিতে পারি। তো ওই অ্যাকচুয়ালি আসংজ্ঞান স্তরটা আসলে সংজ্ঞান থেকে নির্জ্ঞানে যাওয়ার মধ্যবর্তী একটা পর্দা। এবার ওটাকেও আমরা যদি নির্জ্ঞানের মধ্যেই ফেলে দিই, তাহলে ওটাকে আমি আর প্রপার অর্থে নির্জ্ঞান বলবো না। নির্জ্ঞান স্তরটা আমি যদি বলি যে সংজ্ঞান স্তরের পরবর্তী যা কিছু রয়েছে সবটাই নির্জ্ঞান, তাহলে তো আসংজ্ঞানটাও নির্জ্ঞানের মধ্যেই পড়ে গেল। তাহলে আসংজ্ঞানটাকে তো আমি আর প্রপার অর্থে নির্জ্ঞান বলবো না, মানে সঠিক অর্থে নির্জ্ঞান বলবো না। তাহলে সঠিক অর্থে যেটা নির্জ্ঞান, মানে আসংজ্ঞান স্তর বাদ দিয়ে বাকি যে স্তরটা, নির্জ্ঞানের যে বাকি স্তরটা, সেই স্তরটাকে আমি বলবো ঈদ, ঠিক আছে, মানে নির্জ্ঞানের যে গভীরতম স্তর, সেই স্তরটাকে আমি বলবো ঈদ, যার মধ্যে ওই সমস্ত যে কামনা এবং বাসনাগুলো, নিষিদ্ধ কামনা বাসনাগুলো, সেইগুলো ওই স্তরে সঞ্চিত থাকছে, কিন্তু সেগুলো বেরোবার জন্য অবরত কাঁদছে, ছোট শিশুর মতো কাঁদছে, বেরোবার জন্য সে পথ খুঁজছে, ঠিক আছে, কিন্তু তাকে বেরোতে কে দিচ্ছে না, কে তাকে বাধা দিচ্ছে না, সুপার ইগো বাধা দিচ্ছে, আমারই মনের অচেতন কঠোর বিবেক, আমারই বিবেক। আমরা বলি না বিবেক, আমরা বলি না কেউ কাউকে যদি খুন করে তখন আমরা কি বলি, এর কি বিবেক নেই, বিবেক কি মরে গেল? তার মানে দেখ আমরা বিবেক কথাটা কতবার ইউজ করি, কিন্তু ফ্রয়েড আবার এই বিবেককে এবার দুটো ভাগে ভাগ করছেন। একটাকে তিনি বলছেন সুপার ইগো বা কঠোর বিবেক, সুপার ইগো বা কঠোর বিবেক, আর একটাকে তিনি বলছেন সচেতন বিবেক, যেটা কঠোর বিবেক নয়, যেটা সচেতন বিবেক, যাকে তিনি বলছেন ইগো, শুধু ইগো বা সচেতন বিবেক।
ঠিক আছে, ওই ইগোকেই কি করতে হয় না, সুপার ইগোর চাপটাও সহ্য করতে হয়। ইগো কি করে, ইগো মানে বাস্তবের সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু আমাদের তো নির্জ্ঞান পার্টটাই আমাদের মনের মধ্যে সব থেকে বড় পার্ট। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা যে বাস্তবে আমরা যে চলাফেরা করি, কথাবার্তা বলি, মানুষের সাথে মিশি, আমার যে ব্যক্তিত্ব তৈরি হয়, আমার যদি নির্জ্ঞান মনটা আমার মনের ওপর বেশি হাবি হয়ে যায়, মানে বেশি সেটা আমার সংজ্ঞান মনকেও প্রভাবিত করতে শুরু করে, তখন কিন্তু আমরা ডিসব্যালেন্সড হয়ে যাব, তখন কিন্তু আমরা মানসিক রোগী হয়ে যাব, তখন কিন্তু আমাদের মধ্যে নানা রকম মানসিক রোগ দেখা দেয়। ঠিক আছে, যদি আমার ওই নির্জ্ঞান মনটা বেশি আমার সংজ্ঞান মনের উপর হাবি হয়ে যায়, তখন আমার মানসিক রোগ দেখা দেয়। তখন বুঝতে হবে কি, তার মানে কি ইগো আর ব্যালেন্সটা রাখতে পারছে না। ইগো আসলে কি করে, ওই ব্যালেন্সটাই রাখার চেষ্টা করে সবসময়। সে কি করে, তাকে তো দুভাবেই চাপ সহ্য করতে হচ্ছে। একদিকে তাকে সুপার ইগো বলছে যে ইগো তুমি কিন্তু ঠিক থাকো, সুপার ইগোর যেন এটা কড়া নির্দেশ যে ইগো তুমি কিন্তু নিজের পজিশনে ঠিক থাকো, তুমি কিন্তু ওই মানে নির্জ্ঞানের যে ওই যে কামনাগুলো, ঈদের ভেতরের যে ওই যে কামনাগুলো, ওই কামনাগুলো যেন কিছুতেই মানে বাস্তবে বেরিয়ে আসতে না পারে, এবং সেগুলো যদি বাস্তবে বেরিয়ে আসে তাহলে কি হয়, তাহলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে ফেলে। ঠিক আছে, ফলে ওগুলোকে আসলে আমার কিন্তু ওই বিবেক মানে ওই ইগো ইগো কি করে সবসময় সেই কামনাগুলোকেও সবসময় সে মানে সেই কামনাগুলোর সঙ্গেও একটা সে ব্যালেন্স করার চেষ্টা করে। সে ওই কামনাগুলোকেও মানে খুব একটা যে বেরোতে দেয় তা নয়, সে কিন্তু সেই কামনাগুলোকেও চেপে রাখারই চেষ্টা করে বা একটা ব্যালেন্স করার চেষ্টা করে কামনাগুলোর সাথে। আমি বলবো মানে ওই ব্যালেন্স কথাটা হচ্ছে সব থেকে ভালো। মানে কামনাগুলোকে কি করছে, সে সুপার ইগো যেমন কামনাগুলোকে শাসন করে এবং সুপার ইগো যেমন সেগুলোকে দমিত করে, হ্যাঁ, সুপার ইগো তো কঠোর বিবেক, সে কি করছে নির্জ্ঞান বা মানে ওই মানে ঈদের যে ওই যে কামনাগুলো, ওই যে নিষিদ্ধ কামনাগুলো, সুপার ইগো কি করছে সেগুলোকে কঠোর হাতে দমন করার চেষ্টা করছে। মানে সুপার ইগো সেগুলোকে কিছুতেই বেরোতে দেবে না। কিন্তু ইগো তো ঠিক সেরকম না, ইগো একটা ব্যালেন্স করে। এবার যদি বাই চান্স ওগুলো কোনোভাবে বেরিয়েও আসে তাহলেও ইগো সেটাকে ব্যালেন্স করে। মানে ইগোর কাজই হচ্ছে ওইটা ব্যালেন্স করা। ফলে ইগো কিন্তু মানে ফলে ইগোকে আবার দুটো, এই জন্যই বলছি যে ইগোকে দুটোরই চাপ সহ্য করতে হয়, যেটা সায়নী বললো, ইগোকে দুটোরই চাপ সহ্য করতে হয়। একদিক থেকে ইগোকে সুপার ইগোরও চাপ সহ্য করতে হয়, কেন কি সুপার ইগো হচ্ছে আমাদের মনের কঠোর বিবেক, তারও চাপ সহ্য করতে হয়। হ্যাঁ, কারণ কি সে আমাদের মানে বলে যে যেন ওই নিষিদ্ধ কামনাগুলো কোনোভাবেই যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। আবার মানে সে ইগোকে এই চাপ দেয়, হ্যাঁ, এইটা একটা চাপ ইগোর কাছে। আবার ইগো এটাও দেখে যে ওই যে নিষিদ্ধ যে কামনাগুলো সেগুলো কোনো না কোনোভাবে নিশ্চয়ই বেরিয়ে আসে। যেমন আমরা তো দেখেছি দৈনন্দিন জীবনের ভুল ভ্রান্তি, আমরা তো ভুলগুলো করি না, তাহলে সেগুলো তো নির্জ্ঞান মনের অস্তিত্বকেই প্রমাণ করছে। তার মানে কি কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিকৃত উপায়ে ওই কামনাগুলোই বেরিয়ে আসছে না যে তা না, হয়তো বিকৃত উপায় বেরিয়ে আসছে, হয়তো আমার কোনো মানসিক রোগের আকারে বেরিয়ে আসছে। ইগো সেইখানেই মানে ব্যালেন্স করাটার চেষ্টা করছে। হ্যাঁ, ইগো যদি আমাদের মানে খুব সুন্দরভাবে সেই জায়গাটাকে ব্যালেন্স করে তাহলে না আমাদের ব্যক্তিত্ব খুব সুন্দর হয়। কিন্তু ইগো যদি খুব ভালো ব্যালেন্স করতে না পারে তাহলে আমাদের ব্যক্তিত্বটাও না একেবারে কি বলবো, আমরা একটু মানসিক রোগী হয়ে পড়ি। ফলে ইগোর ওই ব্যালেন্সিং এর কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইগোর কাজই হচ্ছে সবসময় ব্যালেন্স করা, হ্যাঁ, সুপার ইগোর সঙ্গে এবং নির্জ্ঞানের ওই কামনা বাসনাগুলোর সঙ্গে ব্যালেন্স করা, এটাই হচ্ছে ইগোর কাজ। কারণ কি ইগো হচ্ছে মানে ইগো বাস্তবের কি বলবো, বাস্তবে যখন আমরা থাকি, বাস্তব জগতে যখন আমরা থাকি, মানে আমরা যখন ঘুমিয়ে নয়, আমরা যখন বাস্তবে, আমরা যখন জেগে থাকি, বাস্তবে থাকি, তখন ইগো কিন্তু আমাদের সেক্ষেত্রে সচেতন বিবেক হিসেবে কাজ করে। মানে ধরা যাক আমি এখন তো জেগে আছি, এখন আমার ভেতরে ইগো, অচেতন বিবেক কিন্তু সবসময় জেগে আছে, অচেতন বিবেক কিন্তু কোনো সময় ঘুমোচ্ছে না, অচেতন বিবেক এখনো জেগে আছে, কিন্তু সেইটা আমি বুঝতে পারছি না। কিন্তু কারণ কি অচেতন বিবেক মানে ওই যে অবদমিত নির্জ্ঞানের যে কামনাগুলোকে সেগুলোকেই সে দমন করছে, সবসময় দমন করছে, প্রতিনিয়ত দমন করছে। আমি যখন জেগে আছি তখনও দমন করছে, ইভেন আমি যখন ঘুমিয়ে আছি তখনও দমন করছে। আর ইগো কি করছে, ইগো শুধু বাস্তবের ক্ষেত্রে ইগো কাজটা করছে। যখন আমি বাস্তবে জেগে আছি তখন ইগো বাস্তবের ক্ষেত্রে আমার যে কোনো একটা কাজে আমি ঠিক করছি কি ভুল করছি সেইটা আমার ইগো আমাকে
বলে দেয় যে সেইটা আমি ঠিক করছি কি ভুল করছি, অর্থাৎ ইগো সেইটা মানে মানে সেইটা কি বলবো বলে দেয়, মানে আমি বলতে চাইছি যে মানে ইগো সেই ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, মানে বাস্তবে ধরা যাক যে মানে কোনো একটা কিছু করলাম, মানে ধরা যাক যে আমি একটা কাউকে খুব খারাপ কথা বললাম, তাহলে মানে বা আমার মুখ থেকে হয়তো কোনো একটা খারাপ কথা বেরিয়ে গেল, তার পরের মুহূর্তে আমি তার কাছে হয়তো ক্ষমাও চেয়ে নিলাম যে না রে আমার না ভুল হয়ে গেছিল, আমি খুব খারাপ বলে ফেলেছি ঠিকই, কিন্তু আমার তখন মাথাটা খুব গরম হয়ে গেছিল তাই আমি বলে ফেলেছি, কিন্তু আমার এখন খুব খারাপ লাগছে কারণ তুই দুঃখ পেলি, তুই তোর দুঃখ পাওয়াটা আমার ঠিক অতটা কাম্য ছিল না, একটু দুঃখ তুই পা এটা আমি ভেবেছিলাম, কিন্তু অতটা দুঃখ তুই পা সেটা নিশ্চয়ই আমি চাইনি। তো এইরকম ভাবে আমরা কি করি, আমরা ক্ষমাও চাই, মানে মানে তার মানে কি, তার মানে বুঝতে হবে আসলে কিন্তু এটা ওই ইগোর জন্যই হচ্ছে। ইগো সবসময় জাগ্রত থেকে সে কি করছে, সে সবসময় আমাদের বাস্তবের সঙ্গেও আমাদের একটা, আমাদের যে বাস্তবে আমরা যে অপরের সাথে যে কথাবার্তা বলছি, হ্যাঁ যা কাজই আমরা করছি সেই সবকিছুর ক্ষেত্রে সে একটা ব্যালেন্সের, সে সবসময় একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। তো এইটা হচ্ছে ইগোর কাজ। হ্যাঁ, যাই হোক, আচ্ছা তাহলে আবার আমি চলে আসি, এটাই লাস্ট প্রশ্ন দুটো টিমের কাছে, এটাই লাস্ট প্রশ্ন, আর অনেকটাই বেজে যাচ্ছে। আচ্ছা, প্রথমে এ টিমের কাছে প্রশ্ন করব, তারপর বি টিমের কাছে প্রশ্ন করব। এ টিমের কাছে প্রশ্ন হচ্ছে যে নির্জ্ঞান মনের একটা যে কোনো যুক্তি। ম্যাম বলবো? হ্যাঁ ম্যাম, আমরা যে দৈনন্দিন জীবনে অনেক কিছু ভুল করে থাকি, কোনো কিছু বলায় ভুল হয়, লিখতে গিয়ে ভুল হয়, কোনো পরিচিত স্থান ভুলে যাই, আবার কোনো পরিচিত মানুষের নামও আমরা ভুলে যাই। এইটাই আমরা যে ইচ্ছা করে করি সেটা না, এটা আমাদের নির্জ্ঞান মন আছে বলেই আমরা এগুলো ভুল করি বা ভুলে যাই। এগুলো মানে বিনা কারণে এগুলো হচ্ছে ইচ্ছা করে করি না, তো তোর মতে এটা আমি ইচ্ছে করে করি না? না, নির্জ্ঞান মনের কারণে এগুলো আমরা করে ফেলি, এটা কোনো অকারণে এগুলো হয় না। কারণটা হচ্ছে যে আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্ব আছে বলেই আমরা এই ভুলগুলো করে ফেলি। নির্জ্ঞান মনের অস্তিত্ব আছে বলে ভুলটা করছি? নির্জ্ঞান মনের অস্তিত্ব আছে ধরা যাক, তার জন্য নির্জ্ঞান মনের জন্যই আমরা নির্জ্ঞান মন আমাদের এই ভুলগুলো করায় আর কিভাবে করায়? এগুলোর তুই মধ্যে একটা উদাহরণ দিয়ে বল, যেটা তুই একটা উদাহরণ দিয়ে মানে কোনো কাউকে ধরো ভালো লাগে না, তার নামে যদি কোনো একটা জায়গা থাকে সেই জায়গার নামটা আমরা মনে করতে চাই না। আবার ধরো কোনো বন্ধু আমার কাছে কি কোনো জিনিস চাইলে আমি তাকে না দিতে চাইলে সেটা আমি ভুলে যাই, এরকম আর কি, তাকে বলি যে আমি ভুলে গেছি আনতে। এটা ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত নয়? ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃতই একরকম, কারণ তার উপরে আমার ভালো লাগে না বলেই কাজটা আমি করি। না, এটা ইচ্ছাকৃতই। ফ্রয়েড বলছেন সমস্ত ভুলগুলোই আসলে আমাদের ইচ্ছাকৃত। আমরা ইচ্ছা করেই ভুলি, সবটাই আমাদের ইচ্ছাকৃত। হ্যাঁ হতে পারে ওটা আমাদের নির্জ্ঞান মনের ইচ্ছা, সেটা আলাদা কথা। যেরকম তুই বলছিস সব দোষ তুই নির্জ্ঞানকে দিয়ে দিচ্ছিস, তুই আছিস ভালো, তুই সব দোষকে বলে দিচ্ছিস আমার তো দোষ নেই ম্যাম, ও তো নির্জ্ঞানের দোষ। তাহলে নির্জ্ঞানটা কি তোর থেকে আলাদা? না, আমি তারপরে ভালো লাগে না বলেই কাজটা করা হচ্ছে, আমারও ওইটাই আসল ইচ্ছা থাকে না বলেই তাই। আমার একজনকে ভালো লাগে না তাই তার নাম আমি ভুলে যাই, ধরা যাক আমি বলছি। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা হয় না, যদিও আমার ক্ষেত্রে কি হয় বলতো, আমি আবার নামের সাথে সেটাই তো বেশি মনে থাকে ম্যাম, কাউকে ভালো না লাগলে, কাউকে ভালো না লাগলে সেই নামটা তো বেশি মনে থাকে, তাই হচ্ছে। মানে কি বলতো, এখানে ভালো না লাগা মানে ধরা যাক অনেক সময় হয় কি, ধরা মানে কারুর কাছ থেকে আমি, ধরা যাক আমি কিছু টাকা নিয়েছিলাম, ধর আমার নিজের খুব টাকার অসুবিধা, আমি বলছি ধর সাপোজ আমার খুব টাকার অসুবিধা, আমি কারুর কাছ থেকে ধর বেশ কয়েক বছর আগে ধর আমি বেশ কিছু হাজার টাকা আমি নিয়েছি, ধরা যাক 20,000 টাকা নিয়েছি, বেশ কিছু 20,000 টাকা কারুর কাছ থেকে আমি নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, এবং আমি তাকে বলেছিলাম যে আমি 2-3 বছরের মধ্যে তোমাকে ফেরত দিয়ে দেবো। কি হলো বলতো, 2-3 বছর পরে আমি ওই যে লোকটার কাছ থেকে টাকা নিয়েছিলাম তার নাম্বারও হারিয়ে ফেলতে পারি, আমার যদি মানে সত্যি আমার টাকার অসুবিধাও থাকে তার আমি তার নাম্বারও হারিয়ে ফেলতে পারি, ইভেন লোকটার নামও আমি ভুলে যেতে পারি, অথচ আমি তার কাছ থেকে টাকা নিয়েছি কিন্তু তাকে আমার ফেরতও দেওয়ার কথা। এরকম হয় মানুষের, সবার হয় বলছি না, কিন্তু প্রচুর মানুষের এটা হয়ে থাকে। এবার ধর অনেক বছর পরে, ধর হয়তো 10 বছর পরে সেই লোকটার সাথে দেখা হলো, বাজারে দেখা হলো,
সেই লোকটা বললো কই আপনি তো আমাকে আর টাকাটা ফেরত দিলেন না। তখন ওই লোকটা হয়তো লজ্জায় পড়ে গেল, বলে এ বাবা আমি না আপনার নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আপনার যেন নামটা কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি ওই ব্যক্তির নামটা অব্দি ভুলে গেছেন। কিভাবে ভুললেন? ওই নাম্বারটার নামটা তো তার আলাদা করে রেখে দেওয়ার কথা, যে দরকারের সময় তার কাছ থেকে তিনি টাকাটা পেয়েছিলেন, তাই না? কিন্তু মানুষ কি, তুই ভাব মোকারিমা, সত্যি কি মানুষ এতটা সচেতন হয়? সাধারণ মানুষ এতটা কি সত্যি সেরকম সচেতন হতে পারে যে এতটাই কি তার বিবেকবোধ, বা যদি আমি বলি কি বলবো, তার নৈতিকতা বোধ। তোরা তো এথিক্সও পড়েছিস, পরের সেমিস্টারে তোরা ইন্ডিয়ান এথিক্স পড়বি, সেটাও আমি পড়াবো, ইন্ডিয়ান এথিক্স পড়বি। তো এই যে এথিক্স তোরা পড়েছিস, সেখানে এই যে মানে সেখানে এই যে মানে একটা নৈতিকতা বোধ থেকে আমাদের এটাই তো আসা উচিত যে এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছি, তাহলে আমি লোকটার নাম এবং ফোন নাম্বারটা যত্ন করে রেখে দেবো। আচ্ছা রাজিনা, তুই কি কিছু বলবি? হাত তুলেছিস তো? রাজিনা বোধহয় ভুল করে হাত তুলে ফেলেছে, যাই হোক। আচ্ছা, তো ফলে কি হয়, ফলে সেই লোকটার নাম অনেক সময় দেখা যায় যে মানুষ ভুলে যায়, এবং ইভেন দেখা যায় যে সেই লোকটার নাম দিয়ে যে যদি কিছু থাকে তাহলে সেইটাও সে ভুলে যায়, এরকম দেখা যায় আর কি। মানে হয়তো দেখা যায় যে এরকম দেখা যায় যে হয়তো কারুর কাছ থেকে আমি খুব অপমানিত হয়েছি, এমনও হতে পারে। এবং অপমানিত হয়েছি শুধু না, সেই অপমানিত হয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছিলাম, ঠিক আছে, আমি খুব লজ্জা পেয়েছিলাম সেখানে হয়তো আমার লজ্জাটাই বেশি হয়ে গেছিল, আমি অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছিলাম। দেখা গেল হয়তো আমি যার কাছ থেকে লজ্জাটা পেলাম আমি তার নামটা পুরোপুরি ভুলে গেছি, কারণ কি আমি ওই ব্যক্তিটার কাছ থেকে খুব লজ্জা পেয়ে গেছিলাম কোনো একটা কারণে। হয়তো ব্যক্তিটার কোনো মানে কিছু ভাবে ব্যক্তিটা আমাকে খুব লজ্জায় ফেলে দিয়েছিল, দেখা যায় যে সেই ব্যক্তির নাম আমি পুরোপুরি ভুলে গেছি, এরকম দেখা যায়। কেন বলতো? তার কারণ হচ্ছে ওই নির্জ্ঞান মনের মধ্যে আসলে ওই যে কামনাটা, মানে আসলে ওই ব্যক্তির প্রতি আমার যে মনোভাবটা, নির্জ্ঞানের মনোভাব, সেটা কি না, ওই ব্যক্তিটাকে আসলে আর আমার ভালো লাগছে না। হ্যাঁ, তুই বলছিস মোকারিমা যে ভালো না লাগলে সেই ব্যক্তির নামটা আরো বেশি করে মনে থাকে। এবার দেখতে হবে ভালো না লাগাটা ঠিক কি কি কারণে। যে ব্যক্তির সাথে ধর আমার রোজ ঝগড়া হয়, তার নাম আমি ভুলবো না, কারণ সেই ব্যক্তির সাথে আমার রোজ ঝগড়া হয়, তাকে আমার ভালো লাগে না। হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি আমার ভুলটা। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভুলবো না, কোনোদিনই ভুলবো না, কারণ রোজ ঝগড়া হচ্ছে, তো রোজ মুখোমুখি হচ্ছে, রোজ বিরক্তি লাগে, রোজ ঝগড়া হয়। হয়তো বাড়িতেই কোনো আত্মীয়, ধরা যাক পিসি মাসি, কেউ তো থাকেন যাকে খুব একটা পছন্দ হয় না, তার সাথে আমার রোজ ঝগড়া হয়, হয়তো দেখা গেল বাড়িতেই হচ্ছে। হ্যাঁ, তো এরকম দেখা দাদা ভাই বোন কারোর সাথে রোজ ঝগড়া হয়, হয়তো এরকম হয়, তার নাম আমি ভুলবো কি করি? রোজ দেখা হচ্ছে, রোজ ঝগড়া হচ্ছে, সেখানে ভোলার কোনো প্রশ্ন নেই। কিন্তু এইরকম কোন একটা ঘটনা যদি আমার জীবনে ঘটে থাকে এবং সেই ঘটনায় যে ব্যক্তিটি জড়িত, দেখা যায় হয়তো তার নামটাই আমি ভুলে গেছি, মানুষের তাই হয়, ঠিক আছে, মানে সেরকম ঘটনাকেই আসলে মানুষ ভুলে যেতে চায়, খুব দুঃখজনক বা লজ্জাজনক ঘটনাকে আসলে মানুষ ভুলতে চায়, এবং সেই লজ্জাজনক ঘটনাটার সাথে যারা যারা জড়িত ছিল তাদের নামও মানুষ অ্যাকচুয়ালি ভুলে যেতে চায়। কেন বলতো মানুষ ভুলতে চায়? এই কারণে যে আসলে মানুষ ভুলে গিয়ে শান্তি পেতে চায়। প্রত্যেকটা মানুষই জানবি আসলে মনকে ব্যালেন্স করতে চায়, সবসময় জানবি আমরা অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সে আসতে চাই, যে মনটা আমার শান্ত হোক, আমি একটু শান্তি পাই। কেউ অস্থির অ্যাকচুয়ালি থাকতে চায় না, ঠিক আছে না? যে জায়গাটা আমার খুব অসুবিধা হচ্ছে আমি সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে চাই। হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকে একটু শান্তি পেতে চাই, তো সেই জন্যই আমরা সেই জায়গাগুলোকে ভুলে যাই। এই ঠিকই বলেছিস মোকারিমা। আর কি কেউ কিছু বলবি? নির্জ্ঞান মনের আরেকটি প্রমাণ আর কি কেউ বলবি? হ্যাঁ বল না। হ্যাঁ ম্যাম, আমি 2 দিলাম। মোকারিমা যদিও মানে মানে মোটামুটি ঠিকই বলেছে মোকারিমা, একদম ভুল বলেছে তা নয়, আমি আরেকটু বিশ্লেষণ করে বলে দিলাম মোকারিমাকে। হ্যাঁ শাওনি বল। শাওনি ম্যাম আরেকটা হচ্ছে এই মানসিক রোগ, মানে মানে মানসিক রোগটা হচ্ছে কি করে, যে মানে অনেক মনোসমীক্ষকরা বলেন যে যে আমাদের যে এই যে কামনা বাসনা, যখন এটা আছে, কি হলো, 1 মিনিট ম্যাম। হ্যাঁ ম্যাম, বলছে আমাদের এই যে কামনা বাসনা যেগুলো নির্জ্ঞান মানে আমরা অবদমন করে রাখি, এগুলো অবদমিত হতে হতে না একটা মানে ওটাই একটা রোগ লক্ষণ হয়ে যায়, যার ফলে আমরা মানসিক রোগী হয়ে যাই।
মানসিক রোগের উদাহরণ মানে এই রোগগুলোর মূলে কোনো না কোনো অবদমন ইচ্ছা থাকবেই। ঠিক। এই ধরুন হিস্টেরিয়া রোগ, হিস্টেরিয়া সূচিবায়ু রোগেরও রোগ। না শালিনী, হিস্টেরিয়া রোগেরও না দুটো না প্রকারভেদ আছে। এক ধরনের সূচিবায়ু রোগ। হ্যাঁ, সূচিবায়ু রোগটা বললে আরেকটু ভালো হয়, উদাহরণটা আরেকটু ভালো হয়, জোরদার হয়। সূচিবায়ু রোগটা সম্পূর্ণই মানসিক রোগ, কিন্তু হিস্টেরিয়া রোগ যেটা, হিস্টেরিয়া রোগেরও না অ্যাকচুয়ালি দুটো প্রকারভেদ আছে। হ্যাঁ, তোরা যেহেতু অতটা গভীরে যেহেতু সাইকোলজির বিষয়গুলো তো পড়িসনি, যেহেতু খুব সামান্য অংশ তোরা একটুখানি সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেইটুকু তাও একটুখানি জেনেছিস, তাও যতটুকু আমি জানাচ্ছি, যতটুকু তোদের স্টাডি মেটেরিয়াল পাচ্ছিস তোরা ততটুকু জেনেছিস, ফলে অতটা তো পড়ার সুযোগ তোদের হয়নি। আমি শুধু একটু বলছি, হিস্টেরিয়া রোগের না অ্যাকচুয়ালি দুই ধরনের হিস্টেরিয়া রোগ হয়। এক ধরনের হিস্টেরিয়া রোগকে তো পুরোপুরি বলা হয় যে সেটা হচ্ছে পুরোপুরি মানে সেটা মানসিক নয় আর কি, সেই ধরনের হিস্টেরিয়াকে মানসিক রোগী মানে রোগ বলা হয় না। আর এক ধরনের হিস্টেরিয়া যেটা, যে রোগটা হয়তো অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখা যায়, ধরা যাক দুটো ভাই, হ্যাঁ, এবার একটা ভাইকে মা দেখা যাক হয়তো দেখা গেল যখন ছোট ভাইটা হয়েছে জন্মেছে, মা হয়তো ছোট ভাইটাকে একটু বেশি ভালোবাসছেন, কি হয় বড় ভাইয়ের মধ্যে এক ধরনের অদ্ভুত রকমের হিস্টেরিয়া টাইপের রোগ দেখা যায়। সেটাকে অ্যাকচুয়ালি হিস্টেরিয়া বলা যায় কিনা মানে একটু ডাউট আছে, বা সেটাকে মানে বাংলায় কিভাবে অন্য কিছু হয়তো নাম তার থাকবে নিশ্চয়ই। তো সেই ধরনের যে রোগ হিস্টেরিয়াই আমরা বলতে পারি, এখন আমরা হিস্টেরিয়াই বলি। তো এই যে হিস্টেরিয়া রোগ, এই হিস্টেরিয়া রোগে যেটা বললাম দুই ধরনের প্রকারভেদ আছে। এই যে প্রকারভেদটা আমি যেটার কথা বলছি এটা মানসিক প্রকারভেদ, মানসিক রোগ। এই রকম রোগে দেখা যায় যে মানে রোগী কি করছে, ভান করছে, অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে, এবং সে নিজেও মনে করছে যে সে অজ্ঞান হয়ে গেছে। মানে মায়ের কাছে অ্যাট্রাকশনটা পাওয়ার জন্য সে কি করে, সে ভান করার চেষ্টা করে, ইভেন সে নিজেও জানে না যে সে ভান করছে, এবং সে ভাবছে যে সে বোধহয় অজ্ঞানী হয়ে গেছে। এবং এই ভানটা করতে 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 না এক সময় হয়তো সে এই ধরনের মানে মানে কি বলবো একটু এই সত্যি সত্যি হয়তো সে কিছুটা মানসিক মানে হয়তো সে আচ্ছন্নের মতো হয়ে যায়, খানিকটা অজ্ঞানের মতো হয়ে যায়। এটা এক ধরনের মানসিক রোগ, এটাকে হিস্টেরিয়া বলা যেতে পারে। একদিক থেকে হিস্টেরিয়া, এটা মানসিক রোগ হিসাবে যে হিস্টেরিয়া, আমি সেই হিস্টেরিয়ার কথা বলছি। ফলে হিস্টেরিয়া বললে আসলে হিস্টেরিয়ার একটা মানে কি বলবো শারীরিক এক ধরনের রোগকেও হিস্টেরিয়া রোগ বলা হয়। যে শারীরিক রোগকে হিস্টেরিয়া রোগ বলা হয় সেই হিস্টেরিয়া রোগটা কিন্তু একটু ডেঞ্জারাস। হ্যাঁ, সেই হিস্টেরিয়া রোগ হতে হতে একসময় রোগী মারাও যেতে পারে। কিন্তু মানসিক রোগী হিসাবে যে হিস্টেরিয়া মানে যে রোগটা মানসিক রোগ আর কি, হিস্টেরিয়ার যে মানসিক রোগ যেটা, সেইটা কিন্তু অতটা ডেঞ্জারাস নয়। সেটা কিন্তু যত বয়স বাড়ে আস্তে আস্তে যত বাচ্চাটাকে যত বোঝানো হয় যে তুমি তো বড় দাদা, ভাইকে আদর করলে তোমার তো দুঃখ পাওয়ার কথা নয়, তুমিও আদর করো, তোমারই তো ছোট ভাই। আস্তে আস্তে সে যখন বুঝতে শেখে যে হ্যাঁ তাই তো, আমারই তো ছোট ভাই, আমি কেন দুঃখ পাবো, ঠিক আছে না, যখন সে তার নিজের দায়িত্বটা বুঝতে শেখে, আস্তে আস্তে ওই ধরনের যে সে তার একটা টেন্ডেন্সি ছিল একটা অজ্ঞানের ভান বা অজ্ঞানের মতো হয়ে যাওয়া, সেই জায়গাটা থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং সে নিজের দায়িত্ব যত বুঝতে পারে তত সে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো হিস্টেরিয়া তার থেকেও এইটা বলা ভালো, ওই সূচিবায়ুগ্রস্ত রোগ এইটা বেশ ভালো উদাহরণ। ভয় বায়ুগ্রস্ত রোগ, সূচিবায়ুগ্রস্ত রোগ, এই ধরনের রোগগুলো মানসিক রোগের বেশ ভালো উদাহরণ। সূচিবায়ুগ্রস্ত রোগ কিরকম হয় সায়নী, বলছিলি তো? বারবার হাত দেওয়া, কেন বারবার হাত ধুচ্ছে বলতো? কারণ রোগী ভাবছে কি তার হাতে বুঝি খুব ময়লা লেগে আছে, বাইরে থেকে এলো তো সে জামা কাপড় কেচে কুচে একসা করলো। আজকে কোভিড পরিস্থিতির জন্য বলছি না, এটা আমি আগেও পড়াতে গিয়ে বলেছি। আজকের দিনে তো অনেকেই জামা কাপড় অনেকবার করে কাচে, আমি বলবো না কেচে একটু রোদ্দুরে ফেলে রাখলেও তো হয়, এত কাচাকুচির তো দরকার নেই। হ্যাঁ, বারবার করে কাচাটাও কোনো মানে নেই, তো বোকার মতো, তার থেকে বরঞ্চ হাত পা ভালো করে ধুয়ে নাও, তাহলেই হলো। হ্যাঁ, জামা কাপড় একটু দরকার হলে রোদ্দুরে রাখো, তাহলেই ডিসইনফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই আজকাল বেশি করে কাচেন টাচে। তো মানে সূচিবায়ুগ্রস্ত রোগটা হচ্ছে ওইটাই যে যদি দেখা যায় যে অনেকবার করে ঘর মুছছেন, বাসন মাজছেন, জামা কাপড় কাচ্ছেন, ধুলো ঝাড়ছেন ঘরের বারবার করে, এইগুলো এক ধরনের মানে কি বলবো এক ধরনের ওই সূচিবায়ুগ্রস্ত রোগ। কারণ কি, কারণ রোগী ভাবছে যে তার ঘরে ময়লা রয়েছে, বারবার করে তিনি ময়লা পরিষ্কার করছেন,
আসলে ওইটাই হচ্ছে তার অতীতের কোনো একটা কোনো এক ধরনের কোনো মানসিক কোনো একটা আবেগ বা কোনো একটা ইচ্ছা বা কোনো একটা কামনা বাসনা, ওই ওই কাজটা করার মাধ্যমে না তিনি আসলে ওই কামনা বাসনাটাকেই তিনি অ্যাকচুয়ালি পরোক্ষভাবে সেটাকে তিনি কি বলবো অ্যাকচুয়ালি তিনি পূরণ করছেন। অনেকে দেখবি অনেকবার করে নমস্কার করার স্বভাব থাকে, বারবার করে নমস্কার করছে। এইগুলো এক ধরনের সূচিবাহী বলবো। আমি বলবো প্রত্যেকে আমরা জানি আমাদের কিছু না কিছু সূচিবাহী রোগ রয়েছে। হ্যাঁ, অনেকে দেখবি আবার সূচিবাহীগ্রস্ত রোগ অনেকে দেখবি সারা জীবনেও যায় না, সেগুলো খুব ডেঞ্জারাস। এক সময় দেখা যায় যে রোগীর এমন ধরনের সূচিবাহীগ্রস্ত রোগী, তিনি হয়তো সিঁড়ি দিয়ে উঠছেন, প্রত্যেকটা ধাপ তিনি গুনে গুনে উঠছেন, দরজার বাইরে থেকে তিনি ভাবছেন যে এই পাটা আমি আগে দেব, দিয়ে আমি ঘরের ভেতরে ঢুকবো। এতটা ভাবে কোনো একটা লোক সূচিবাহীগ্রস্ত হয়ে যেতে পারে। এই ধরনের সূচিবাহীগ্রস্ত রোগীদের নিয়েই সমস্যাটা বেশি, কারণ কি এই ধরনের রোগীরা নিজেরা কিছুতেই ভালো হতে চায় না। হ্যাঁ, বারবার করে নমস্কার করা, বারবার করে হয়তো কোনো একটা অভ্যেস মতো কাজ করে যাওয়া, হ্যাঁ সেইগুলো হয়তো বা একটা বইয়ের ওপরে আমি আর একটা বই রাখি, সেটা একটু এদিক থেকে ওদিক হলে আমি রেগে যাই, ঠিক আছে, এগুলো দেখবি অনেকের থাকে, বা এইটা ঠিক এইভাবেই থাকবে। আমি বলবো এইসব জায়গা থেকে একটু বেরিয়ে আসা দরকার। হ্যাঁ, এগুলো আমাদের থাকে হয়তো, কিন্তু এগুলো যদি বেশি বাড়তে থাকে তাহলে এগুলো একটা সময় একটা সূচিবাহী জায়গায় চলে যায়, যে এটাই আমি করব, যত বারবার করে এই জিনিসটা অন্যভাবে রাখা হোক না কেন, আমি ঠিক ওটাকে সরিয়ে দিয়ে আবার ওটাকে ওই জায়গায় রাখবো। এটা একটু বাড়তে থাকলে এটা একটু বেশি মাত্রায় সূচিবাহী হয়ে যায়। সূচিবাহী মানে এমন নয় যে শুধু সবসময় হাত ধোয়া, জামা কাপড় কাচা, সেগুলোই শুধু সূচিবাহীগ্রস্ততা নয়। সূচিবাহীগ্রস্ততা আরো হাজার রকম ফর্ম আছে। হ্যাঁ, আরো হাজার রকম ফর্মে সূচিবাহীগ্রস্ত রোগকে পাওয়া যায়, এবং সেগুলো দেখা যায় যে কোনো সূচিবাহীগ্রস্ত রোগ তো মানে হয়তো জীবনের বেশিরভাগটাই কেটে গেল সূচিবাহীগ্রস্ত হয়ে, এরকমও দেখা যায়। বিশেষ করে দেখা যায় যে যারা অল্প বয়সেই যারা বিধবা হয়ে গেছেন যে মহিলারা, সেই সব মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এই সূচিবাহীগ্রস্ত রোগটা খুব বেশি দেখা যায়। কারণ কি মানুষ মাত্রই তার কামনা বাসনা ইচ্ছে এগুলো তো থাকবেই। এবার সেগুলোকে আমরা যতই দমন করলে কি হয়, সেগুলো তো শেষ হয় না, সেগুলো তো কোথাও না কোথাও গিয়ে জমে। আমরা তো পড়েছি সাইকোলজিতে, সেই যে জমে, তাই না? কিন্তু তারা কি করছে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো না কোনো চেষ্টা করছে। এবার সেটা কোনো সময় ওই রোগ লক্ষণের আকারে তখন প্রকাশ পেতে শুরু করে, সেইটাই খারাপ। রোগ লক্ষণের আকারে প্রকাশ পেতে শুরু করাটাই খারাপ। ওখান থেকে যত মুক্ত থাকা যায় ততই ভালো। সেই জন্যই আমি বলবো সবসময় ব্যালেন্স করার চেষ্টা করাটা খুব জরুরি। আর সবকিছুকে বুদ্ধি দিয়ে দেখবি। আবেগ তো আমাদের নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা যেন সবকিছুকে একটু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এইটা খুব জরুরি। ঠিক আছে, আর একটা প্রশ্ন করলেই আমার তাহলে হয়ে যাচ্ছে বি টিমের কাছে। আচ্ছা, বি টিম তাহলে আমাকে বলুক, বি টিম কি বলবে? বি টিম আমাকে বলুক তাহলে নির্জ্ঞানেরই আচ্ছা, বি টিম আমাকে বরঞ্চ বলুক নির্জ্ঞানের সঙ্গে অবচেতন মনের কি পার্থক্য? নির্জ্ঞান আর অবচেতনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একবার যেটা চেতন থেকে নির্জ্ঞানে চলে যায় সেটা আর চেতনে ফিরে আসতে পারে না। কিন্তু অবচেতনে হচ্ছে মানে চেতনের মানে যেটা ধরুন আমরা গিয়ে মানে যে বই পড়ছে, ঠিক আছে, তাহলে তার ফোকাসটা হচ্ছে বইয়ের ওপরে থাকছে, তার লাইট ফ্যানের প্রতি থাকছে না। কিন্তু যে কারেন্টটা চলে যাচ্ছে তাহলে কিন্তু তার মানে ফোকাসটা হচ্ছে লাইট আর ফ্যানেতে। তাহলে কি হলো, মানে তার ফোকাসটা যখন বইয়ের ওপরে ছিল তখন সেটা চেতন মনেতে ছিল, আর যেটা মানে ওই লাইট ফ্যান এগুলো সব অবচেতন মনে ছিল। এবার যখন আর কি কারেন্টটা চলে গেল তখন কি হলো, লাইট ফ্যানটা চেতন মনে চলে গেল আর বইটা অবচেতনে চলে গেল। কিন্তু যেই জিনিসটা আমাদের নির্জ্ঞান মনে চলে যায় সেই জিনিসটা আর কখনো মানে চেতনেতে মানে ফিরে আসতে পারে না। এই হচ্ছে একটা বড় পার্থক্য আর কি। ভেরি গুড মধুশ্রী, খুব ভালো বলেছে যে অবচেতনের সাথে নির্জ্ঞানের বেসিক পার্থক্য এইটাই যে অবচেতনে তাহলে
আচ্ছা, অবচেতনে কি চেতনা থাকে মধুশ্রী? ম্যাম চেতন হচ্ছে যেমন দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পূর্ণরূপে চেতন আর একটা অবচেতন। তার মানে তুই আমার প্রশ্নের আগে একটা সরাসরি উত্তর দে, অবচেতনে কি চেতনা থাকে? চেতনা থাকে। একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। অবচেতনে কিছুটা হলেও চেতনা থাকে, সামান্য হলেও চেতনা থাকে, এবং অবচেতনের বিষয়গুলোকে খুব ইজিলি আমি কি করতে পারি, চেতনার কেন্দ্রে নিয়ে আসতে পারি। অবচেতনে যেগুলো থাকে তার সেই বিষয়গুলো খুব ইজিলি আমি চেতনার কেন্দ্রে নিয়ে আসতে পারি। রয়েছে, কিন্তু যেই মাত্র ঘরের দরজায় কেউ বেল বাজালো, কি হয়তো ফ্যানটা অফ হয়ে গেল, তখনই আমার ফোকাসটা সেই দিকে চলে গেল, অর্থাৎ অবচেতনের বিষয়টা তখন আমার চেতনার কেন্দ্রে চলে এলো। তার মানে কি, তার মানে অবচেতনের বিষয়গুলো খুব সহজেই চেতনার কেন্দ্রে চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু কিন্তু নির্জ্ঞানের বিষয়গুলো ওইভাবে সহজে চেতনার কেন্দ্রে আসতে পারে না, বা নির্জ্ঞানের বিষয়গুলো অত সহজে চেতন স্তরে আসতেও পারে না। একদম ঠিকই বলেছে মধুশ্রী, তাই তো মধুশ্রী? তাই বলতে চাই না? তাহলে নির্জ্ঞানের বিষয়গুলো অত সহজে চেতন স্তরে আসতে পারে না, বরঞ্চ তাকে চেতন স্তরে আসার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সব থেকে বড় বাধা কোনটা? সুপারিগো। সুপারিগো তো আসতেই দেবে না, তাই না? নির্জ্ঞানের বিষয়গুলোকে চেতন স্তরে তো আসতেই দেয় না, অনেক কষ্ট করে তাকে ছদ্মবেশ ধারণ করে সেই বিষয়গুলোকে চেতন স্তরে তখন আসতে হয়, তাই না? হ্যাঁ ম্যাম। স্বপ্নের আকারে তখন সেই বিষয়গুলো আমাদের চেতন স্তরে উঠে আসে, যখন আমরা স্বপ্ন দেখি তখন সেগুলো স্বপ্নের আকারে আমাদের চেতন স্তরে উঠে আসে। আর সেগুলোর প্রকাশও আমরা অনেক সময় দেখি, একেবারেই যে সেগুলো বাইরে বেরোয় না তা নয়, সেগুলো বেরোয়, কিন্তু সেগুলো বিকৃত ভাবে বেরোয়। ওই যেগুলো বললাম, রোগ লক্ষণের আকারে অনেক সময় প্রকাশ পায়, নির্জ্ঞানের বিষয়গুলোই অনেক সময় বিকৃতভাবে রোগ লক্ষণের আকারে প্রকাশ পায়, অনেক সময় ভুলভ্রান্তির আকারেও প্রকাশ পেতে পারে, যেটা আমাদের বললো মুকারিমা, আমাদের বললো ভুলভ্রান্তির আকারেও প্রকাশ পেতে পারে। হ্যাঁ, মুকারিমা বললো, সায়নী বললো, ওরা বললো, তো এই ভুলভ্রান্তির আকারেও আমাদের প্রকাশ পায় এইভাবে, বা আরো হাজারো প্রসেস, মানে আরো হাজারো উপায় রয়েছে যে আকারে নির্জ্ঞান মনের বিষয়গুলো মানে প্রকাশ পায়, অনেক সময় প্রকাশ পায়। কিন্তু মানে নির্জ্ঞানের বিষয়গুলো একদম যে সরাসরি খুব সহজভাবে বাইরে আসতে পারে তা কিন্তু না, ফলে তার প্রকাশটা সহজ নয়, সেগুলো বিকৃত, সেগুলো মানে কিছুটা ঘুরিয়ে, মানে পরোক্ষভাবে বিকৃতভাবে। হ্যাঁ, ফলে সেগুলো যে আসলে নির্জ্ঞানেরই বিষয় সেটা বোঝাই আমার পক্ষে মানে দুঃসাধ্য হয়ে যায়। হ্যাঁ, যেমন ধর আমি যে সেই বলছিলাম যে ধরা যাক কোনো মহিলা, তিনি কি করছেন, বাড়িতে অনেক পশু পাখি পুষে রেখেছেন, ধরা যাক তিনি অনেক বিড়াল পুষেছেন বাড়িতে, তিনি অনেক পাখি পুষেছেন বাড়িতে, সেগুলো আসলে তার নির্জ্ঞানেরই কোনো না কোনো একটা অবদমিত ইচ্ছার বাহ্যিক প্রকাশ, মানে একটা পরোক্ষ প্রকাশ। প্রকাশ ঠিকই, কিন্তু সেটা ডাইরেক্ট প্রকাশ নয়, সেটা হচ্ছে পরোক্ষ প্রকাশ। কোন ইচ্ছার প্রকাশ মধুশ্রী? অবদমিত ইচ্ছের প্রকাশ। কোন ইচ্ছের প্রকাশ? মানে আমি কোশ্চেনটা বুঝলাম না। ধরা যাক কোনো মহিলা অনেক পশু, মানে বাড়িতে অনেক ছোট ছোট বিড়াল পুষেছেন বা অনেক পাখি পুষেছেন, সেটা নির্জ্ঞানের কোন ইচ্ছেকে প্রকাশ করছে? মাতৃত্ব। একদম, অবদমিত যে মাতৃত্ব যে কামনা আমাদের, হ্যাঁ, থাকতেই পারে, মানুষের মনে থাকতেই পারে সেই মাতৃত্বের কামনা, হ্যাঁ, স্নেহের কামনা, সেইটারই এক ধরনের পরোক্ষ প্রকাশ হচ্ছে ওই পশু বা পাখি পোষার আর কি। তো সেই পশু বা পাখি পোষার মধ্যে দিয়ে ওই অবদমিত মাতৃত্বের কামনাটাই আসলে প্রকাশ পায়। ঠিক আছে মেয়েরা, তাহলে আজকের মতো শেষ করছি আমাদের কুইজ। আচ্ছা, আজকে জিতলো কিন্তু বি টিম, হ্যাঁ, কারণ এ টিম জিতেই গেছিল, শুধুমাত্র হাফ নাম্বারের জন্য এ টিম একটু বি টিমের থেকে পিছিয়ে রইল, মাত্র হাফ, সেটাতে কিছু যায় আসে না। আসলে কিন্তু উইনার দুটো টিমই, কারণ দুটো টিমই খুব ভালো উত্তর দিয়েছে, তবে একটু আমি বি টিমকে একটু বেশি বলবো, কারণ যেহেতু তারা হাফ বেশি পেয়েছে। ঠিক আছে মেয়েরা, তাহলে বি টিম পেয়েছে 10-এ 10 আর এ টিম পেয়েছে 10-এ 9.5। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে ম্যাম।